আচ্ছা, যেটা বলছিলাম আমরা হচ্ছে গিয়ে আজকে আমরা বই যেহেতু আগাচ্ছি, তো জগদীশ চন্দ্র বোস, কন্ট্রিবিউশন অফ জগদীশ চন্দ্র বোস টুকু আমরা আজকে দেখবো। ঠিক আছে, এখান থেকে আমি জাস্ট আপনাদেরকে কি পয়েন্টস গুলো মেনশন করে দিচ্ছি, যে কি পয়েন্টস গুলো আপনার জানা লাগবে। ফার্স্ট অফ অল, in 1895 he was the first person to successfully send radio signal to a distant place. In 1995, he was the first person to successfully send a radio signal to a distant place. এটা হচ্ছে তার ফার্স্ট কন্ট্রিবিউশন। এখন এখন আমাদের কাছে মনে হয় যে রেডিও সিগন্যাল এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠানো ইটস নাথিং, বাট অ্যাট দ্যাট টাইম দ্য টেকনোলজি ইটসেলফ ডিড নট এক্সিস্ট, সো উই ক্যান কাইন্ড অফ সে যে সে এই ব্যাপারটা ইনভেন্ট করছে। আসলে ইনভেন্ট করছে না ডিসকভার করছে, দেয়ার ইজ আ ডিবেট, বাট লেটস গো উইথ ইনভেনশন। ঠিক আছে, আচ্ছা। তো অ্যান্ড হি ওয়াজ অলসো দ্য ফার্স্ট পারসন, হি ওয়াজ অলসো দ্য ফার্স্ট পারসন, হ্যাঁ হ্যাঁ, বুধবার 2টায়? ওরা তো বললো যে মঙ্গলবার 12টা থেকে 2টা। Anyway, যেটা বলছিলাম, he was also the first person bring down electromagnetic radiation wavelength. He was also the first person to bring down electromagnetic radiation wavelength under, আচ্ছা under না, almost 5, একটু আগে জিজ্ঞেস করেছিলাম যে আপনি কোথায়, মারা গেছেন নাকি? একটা হচ্ছে in 1895 he was the first person to send radio signal to a distance place, and then he was also the first person to bring down electromagnetic radiation wavelength. আচ্ছা, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বলতে কি বুঝি এটা কি আমরা জানি? ওয়েভস বলতে একটা ব্যাপার আছে, এটা কি জানি? there is something called waves. আচ্ছা, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন কথাটা যেহেতু চলে আসছে তাই আমি একটু এটাকে ব্যাখ্যা করি। ওয়েভস আর বেসিক্যালি যখন আমরা কোনো একটা সার্টেন অ্যামাউন্ট অফ এনার্জি অ্যান্ড ইনফরমেশন এক জায়গা থেকে আরেক জায়গায় পাস করাতে চাই, ইট ট্রান্সমিটস থ্রু ওয়েভস। ঠিক আছে, এখন ওয়েভস আর ন্যাচারালি টু টাইপস। একটা টাইপ হচ্ছে গিয়ে মেকানিক্যাল ওয়েভস, লাইক আমরা যখন সাউন্ড, মেকানিক্যাল ওয়েভস এর যদি একটা এক্সাম্পল দেই সেটা হচ্ছে সাউন্ড ওয়েভ। আমরা যখন কথাবার্তা বলছি, আমরা কথা কি করে বলছি? এটা কি আমরা জানি যে সাউন্ড ওয়েভ প্রপাগেট করার জন্য উই অলওয়েজ নিড আ মিডিয়াম?
স্পেশালি রাইট নাও আমাদের সামনে যে এয়ার মিডিয়াম গুলো আছে, এই এয়ার মিডিয়ামের উপর সাউন্ড ওয়েভ গুলো কি করে, একটা কম্প্রেশন ক্রিয়েট করে। যখন আমরা কথা বলছি আমাদের ভোকাল কর্ড কি করছে, ভাইব্রেট করছে, রাইট? এই ভাইব্রেশনের জন্য আমাদের সামনে যে এয়ারটুকু আছে, এটাকে আপনারা যদি চিন্তা করেন যে দেয়ার আর কি বলবো, সেকশনস অফ এয়ার ফ্রম মাই মানে ভোকাল কর্ড টু ইয়োর ইয়ার, তাহলে যখন আমার এই ভোকাল কর্ডটা ভাইব্রেট করতেছে, তখন একদম ইমিডিয়েট কাছের যেই এয়ার পার্টিকেল গুলো আছে ওগুলা কম্প্রেসড হচ্ছে। কখন কম্প্রেসড হচ্ছে? যখন আমার ভোকাল কর্ডের উপর প্রেসার, আর আমি কিন্তু কন্টিনিউয়াসলি কথা বলছি না, দেয়ার আর গ্যাপস ইন বিটুইন মাই মানে সাউন্ড ক্রিয়েশন অফ দ্য ভাইব্রেশন, তাই না? তো যখন ওই গ্যাপটা পাচ্ছে তখন কম্প্রেশনটা রিলিজ হয়। যখন কম্প্রেশন দিচ্ছি মানে সাউন্ড ক্রিয়েট করছি, ভাইব্রেট করছি, তখন বেসিক্যালি আমার কম্প্রেশনটা পড়ছে। আর যখন আমার এই গ্যাপস আসতেছে তখন আসলে কম্প্রেশনটা রিলিজড হচ্ছে। সো এরকম করে একবার কম্প্রেসড একবার এক্সপ্যান্ডেড, একবার কম্প্রেসড একবার এক্সপ্যান্ডেড, এরকম করে এয়ার পার্টিকেল গুলো মুভ করে ফ্রম মাই ভোকাল কর্ড টু ইয়োর ইয়ার, অথবা যে কোনো সাউন্ড রিসিভার পর্যন্ত, রাইট? সো যেহেতু এই সাউন্ডটাকে আমার গলা থেকে আপনার কান পর্যন্ত পৌঁছাতে আমাদের কি লাগতেছে, এয়ার মিডিয়াম লাগতেছে। এবং শুধুমাত্র এয়ার মিডিয়াম না, আপনি চিন্তা করেন আপনি যদি মনে করেন বেঞ্চের এক কোনায় কান রাখেন, আরেক কোনায় আমি একটা বাড়ি মারি, তখন কিন্তু আপনি সাউন্ডটা শুনবেন, রাইট? এটা নিশ্চয়ই আপনারা অনেক সময় দেখছেন যে মানে ইন এয়ার সাউন্ড যতটা তাড়াতাড়ি আমার কানে আসে, ইন আ সলিড মিডিয়াম তার থেকে তাড়াতাড়ি কানে আসে, রাইট? দ্যাটস বিকজ এয়ার মিডিয়ামে যে পার্টিকেল গুলো আছে ওর ডেন্সিটি অনেক কম না, অনেক দূরে দূরে আছে না পার্টিকেল গুলো। বাট যদি আমি একটা সলিড মিডিয়ামের কথা চিন্তা করি, সলিড মিডিয়ামের ডেন্সিটি যেহেতু হায়ার, ডেন্সিটি হায়ার মিনস আমার ম্যাটেরিয়াল গুলো খুবই কম্প্যাক্টেড অবস্থায় আছে এবং খুবই স্মুথলি সে একটা ভাইব্রেশন তার পাশের পার্টিকেলকে ট্রান্সফার করতে পারে, ঠিক আছে? সো যে সকল ওয়েভ প্রোপাগেট করার জন্য ইউ নিড আ মিডিয়াম, যে সকল ওয়েভ প্রোপাগেট করার জন্য মিডিয়াম ইজ আ মাস্ট, তাদেরকে আমরা বলি মেকানিক্যাল ওয়েভস। ফর এক্সাম্পল সাউন্ড ওয়েভ, ঠিক আছে? অথবা আপনারা যখন ওই যে ওয়াটার বডিগুলোতে ওয়েভস অফ ওয়াটার দেখেন, সেখানেও তো আপনার মিডিয়াম হচ্ছে দ্যাট ওয়াটার বডি ইটসেলফ, তাই না? পার্টিকেল গুলো ভাইব্রেট করে একটা আরেকটাকে এনার্জি ট্রান্সমিট করে অ্যান্ড সো অন, ওয়েভটা আপনার কাছে পর্যন্ত চলে আসে, রাইট? So these are all mechanical waves. And then there are something called electromagnetic waves. Electromagnetic waves. Like radio signals. আপনি যদি হচ্ছে ভ্যাকুয়ামেও যান, অথবা লাইক ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থেকে আমাদের কাছে কিন্তু কন্টিনিউয়াসলি ওয়েভস আসতেছে, এই সিগন্যালস আসতেছে, তাই না? সো হাউ ডু দে ট্রান্সমিট ইট? থ্রু নাথিং, কোনো মিডিয়াম নাই, বিকজ আমরা জানি আউটার স্পেসে তো ভ্যাকিউম, ওখানে কোনো এয়ারও নাই, রাইট? সো ভ্যাকিউম বলতে আমরা বুঝি যেখানে কোনো রকম কোনো এয়ার নাই। ভ্যাকিউম বানান কি ডাবল সি না একটা সি বলেন তো? আচ্ছা, আই এম নট শিওর, আমি ডাবল সি দিয়ে দিলাম, বাট তাও একটু চেক করে নেই। একটা সিও হইতে পারে, মাঝে মধ্যে এরকম বানান, এই একটা সি, একটা সি, ডাবল ইউ, ভ্যাকিউম মানে নো এয়ার। অনেকে ভ্যাকিউম বলতে মিন করে নো গ্র্যাভিটি অ্যাজ ওয়েল, বাট না, ভ্যাকিউম মানে জাস্ট নো এয়ার, গ্র্যাভিটি থাকতেও পারে। ফর এক্সাম্পল আমরা যখন ফ্রি ফলিং বডির গ্যালিলিওর ল গুলো পড়বো, গ্যালিলিওর লতে একটা কথা হচ্ছে দ্য ফ্রি ফলিং বডি হ্যাজ টু বি উইদাউট এয়ার রেজিস্ট্যান্স, দ্যাট মিনস ভ্যাকিউমে আছে। কিন্তু আপনি আপনারা পড়ছেন, মনে হয় পড়ছেন না গ্যালিলিওস লজ অফ ফ্রি ফলিং বডি? অন্য জায়গায়, অন্যান্য জায়গায় টিচাররা পড়ানোর কথা, যেখানে ওই যে ভি ইজ ইকুয়ালস টু ইউ প্লাস জিটি, এর জায়গায় আমরা জি ইউজ করি, অথবা এইচ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, এই ফর্মুলাগুলো, এগুলো সব গ্যালিলিওস লজ অফ ফ্রি ফলিং বডি থেকে আসে। বাট এখানে একটা কনসিডারেশন আছে, যখন একটা ফ্রি ফলিং বডি পড়ছে অনলি গ্র্যাভিটেশনাল এক্সিলারেশন উইল বি অ্যাক্টিভ, ওখানে কোনো করতে পারবে না। ওই যে একটা ফেমাস ল আছে না, যে যদি এয়ার রেজিস্ট্যান্স না থাকে তাহলে অল অবজেক্টস ইন মোশন উইল টাচ দ্য গ্রাউন্ড অ্যাট দ্য সেম টাইম, ইট উইল নট ডিপেন্ড অন দেয়ার মাস। একটা ভারী অবজেক্টও যেই টাইমে আমার মাটিতে পড়বে, সেম হাইট থেকে ফেলে দিলে একটা ফেদারও একই টাইমে গ্রাউন্ড হিট করবে। There is this famous experiment by Galileo, basically.
যদি এয়ার না থাকে, মানে ওরা বলে এয়ার রেজিস্ট্যান্স না থাকে। এখন এয়ার রেজিস্ট্যান্স কখন থাকবে না? যদি এয়ার ইটসেলফ, এয়ার থাকা মানেই ওখানে এয়ার রেজিস্ট্যান্স আছে। ঠিক আছে, ভ্যাকিউম মানে হচ্ছে নো এয়ার, নট নো গ্র্যাভিটি। অনেকেই এই মিস্টেকটা করে, ভ্যাকিউম বললেই ধরে নেয় যে গ্র্যাভিটিও জিরো। নট নেসেসারি। গ্র্যাভিটি যদি জিরো হয় তাহলে কোয়েশ্চেনে বা প্রবলেমে স্পেসিফিক্যালি বলে দিবে ইউ আর ইন আউটার স্পেস, অথবা তুমি এমন একটা জায়গায় আছো যেখানে ওয়েট ইজ জিরো। ওয়েট জিরো মানেই তো গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন জিরো। কারণ আপনারা নিশ্চয়ই এটা দেখছেন বা পড়ছেন, এটা আমরা সামনে পড়বো যে ওয়েট ডব্লিউ ইকুয়ালস টু হচ্ছে mg। এম হচ্ছে ম্যাথ, এম ক্যান নেভার বি জিরো। আমরা ফান্ডামেন্টাল কোয়ান্টিটিজ এর লিস্ট তো জানি, তাই না? মাস, লেন্থ, টাইম, এগুলো কখনো জিরো ইটসেলফ হইতে পারে না। টাইম যদি জিরো বলি দ্যাট মিন্স আমরা ওটাকে ঘটনা বা ফেনোমেননের ইনিশিয়েশন বা স্টার্টিংটা বুঝাই। বাট মানে ঘটনাটা স্টার্টিং হয়ে গেছে, যদি এন্ডিং না থাকে তাহলে তো একটা মিনিংলেস মেজারমেন্ট হয়ে যায়, তাই না? ইউ নিড টু সে যে কতক্ষণ ধরে ঘটনাটা ঘটতেছে, দ্যাট মিন্স ইউ হ্যাভ আ স্টার্টিং পয়েন্ট এন্ড ইউ হ্যাভ অ্যান এন্ডিং পয়েন্ট। অথবা যদি কোনো কিছু লেন্থ জিরো, ডাজ দ্যাট মেক সেন্স? একটা অবজেক্ট আছে তার লেন্থ জিরো, ডাজ দ্যাট মেক সেন্স? অ্যাবসলিউটলি নট। মানে লেন্থ জিরো মানে কি? তার মানে অবজেক্টটা এক্সিস্ট করে না। বাট যদি এক্সিস্ট না করে তাহলে আপনি লেন্থ আছে এই কথাটাই ফার্স্ট অফ অল বলবেন না, তাই না? সো ফান্ডামেন্টাল কোয়ান্টিটিজ ক্যান নেভার বি জিরো এক্সেপ্ট টেম্পারেচার। টেম্পারেচারের জন্য কোন স্কেলে আপনি ডিটারমাইন করতেছেন তার উপর বেস করে জিরো টেম্পারেচার আছে, যেমন 0 ডিগ্রি সেলসিয়াস এটা টেম্পারেচার। আবার কিছুদিন পর পড়বেন 0 কেলভিন বলেও একটা টেম্পারেচার, যেটাকে আমরা অ্যাবসলিউট জিরো বলি। কেমিস্ট্রিতে মনে হয় পড়েছেন পড়েছেন এটা। 0 কেলভিন, আপনারা তো এটুকু জানেন যে এসআই সিস্টেম unit of temperature is Kelvin. So 0 Kelvin is the absolute zero temperature. এটা কেন absolute zero সেটারও একটা এক্সপ্লেনেশন আছে, এটাও আমরা পড়বো। বাট যখন আমরা হিট চ্যাপ্টারটা পড়বো, আপনাদের বোধহয় চ্যাপ্টার 7 বা 8 আছে হিট মানে টেম্পারেচার, ওইখানে গিয়ে আমরা বুঝবো যে কেন আসলে 0 Kelvin is called the absolute zero temperature. এনিওয়েজ, অনেক দূরে চলে গেছি। আমরা ওয়েভস এর কথা বলছিলাম বিকজ ওই যে জগদীশ চন্দ্র বোস ই brought down the wavelength of electromagnetic radiation to almost 5 millimeter. এখন রেডিয়েশনের ওয়েভলেন্থ যদি বড় হয় তাহলে সেটাকে ট্রান্সমিট করা অনেক বেশি ডিফিকাল্ট। যত ছোট ওয়েভলেন্থের আপনি রেডিয়েশন পাবেন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভে, তত কম এনার্জি বা তত এনার্জি এফিশিয়েন্ট হবে জিনিসটা। দ্যাটস ইট। সো দিস ইজ ওয়াই তার এটা একটা ওয়ান অফ দি অ্যাচিভমেন্টস যে ভদ্রলোক 5 মিলিমিটারের কাছাকাছিতে নিয়ে আসতে পারছিল ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ওয়েভলেন্থ। এখন ওয়েভলেন্থ কথাটাকে আমি একটু বুঝিয়ে বলি। আমরা মনে করি যে এটা একটা মিডিয়াম, এখান থেকে একটা ওয়েভ প্রপাগেট হওয়া শুরু করবে। নর্মালি এটা আপনারা সাউন্ড চ্যাপ্টারে গিয়ে আরেকটু ভালো বোঝাতে পারবো, বাট নর্মালি ওয়েভস আর ফলোইং সাইন কার্ভ। সাইন কার্ভ জিনিসটা কি চেনেন? আপনারা কি ট্রিগোনোমেট্রি পড়ছেন এখনো? ওকে, ভেরি গুড। দ্যাট মিন্স আপনারা জানেন ট্রিগোনোমেট্রিক তিনটা ফাংশন আছে। একটা হচ্ছে সাইন ফাংশন, একটা হচ্ছে কোসাইন ফাংশন, আর একটা হচ্ছে ট্যান বা ট্যানজেন্ট ফাংশন, তাই না? আচ্ছা, এই যে সাইন ফাংশন, এই সাইন ফাংশনকে আমরা এভাবে এক্সপ্রেস করি না যে y ইজ ইকুয়ালস টু সাইন থিটা, যেখানে থিটার ভ্যালু বসানোর পর আমরা সাইন থিটার এক একটা ভ্যালু পাই, লাইক সাইন 30 ডিগ্রি কত, হাফ বোধ হয়, নাকি সাইন 30 ডিগ্রি হচ্ছে, আমি ভুলে গেছি, 1/√, না না, 1/√, তো ট্যান 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 30 ডিগ্রি কোথায়? সাইন 30 ইজ সামথিং এলস, দাঁড়ান দেখি সাইন 30 কত। Where is my calculator? সাইন 30, সাইন 30 হচ্ছে হাফ। সাইন 30 হচ্ছে হাফ, মানে সাইন 30 ডিগ্রি হচ্ছে হাফ। দ্যাট মিনস আপনি সাইনের সাথে যখন একটা অ্যাঙ্গেল বসাবেন তখন ইট গিভস ইউ আ ভ্যালু, রাইট? সো সাইনের একটা ফাংশন আছে। সাইনের ফাংশন বলতে আমরা কি মিন করি? সাইন 0 ডিগ্রির জন্য ভ্যালু হচ্ছে 0, সাইন 30 ডিগ্রির জন্য ভ্যালু হচ্ছে হাফ, সাইন 60 ডিগ্রির জন্য ভ্যালু হচ্ছে √3/2, সাইন 45 ডিগ্রি হচ্ছে 1/√2। সো সাইন 45 ডিগ্রির জন্য একটা, সাইন 60 ডিগ্রির জন্য একটা, সাইন 90-র জন্য একটা, এরকম করে সাইন 90 হচ্ছে 1 পর্যন্ত যায়, রাইট? সাইন 90-র পরে যদি কেউ সাইন 90 + 30 করে তাহলে কত আসবে জানেন? সাইন 90 + 30, কেমিস্ট্রি, সরি ট্রিগোনোমেট্রি, তাহলে এই পর্যন্ত এখনো হয়তো জান নাই যে 9.1 করেছেন। আচ্ছা, সাইন 90 + 30, যখনই সাইনের সাথে 90 এর অড মাল্টিপলস আসে তখন সাইন কজ হয়ে যায়। বিকজ সাইনের একটা, মানে সাইন আর কজের মধ্যে দেয়ার ইজ এ ডিফারেন্স অফ পিরিয়ড বলি আমরা, বা ডিফারেন্স অফ ফেজ বলি আমরা। সাইনের ভ্যালু 0 ডিগ্রিতে কত? 0।
আর কজের ভ্যালু 0 ডিগ্রিতে কত? 1। এটা কি জানেন? এটা জানেন না। আচ্ছা, তাহলে ওই আলোচনায় আমরা নাই, যে আমরা জাস্ট আপাতত এইটুকুই রাখি মাথায়, যে আমরা যখন ওয়েভ দেখব, সেই ওয়েভস গুলো মোস্টলি সাইন কার্ভ হবে, এবং সাইন কার্ভ গুলো দেখতে এরকম হবে, সামথিং লাইক দিস। আপনি চিন্তা করেন, মানে সমুদ্রের পাড়ে দাঁড়ায় আছেন, ওয়েভস আসছে, হাউ উড দে লুক লাইক? এক্স্যাক্টলি দিস। বা ওই যে স্কুল কলেজে আমরা যখন ডিসপ্লে করি না, তখন ওই যে ওয়েভ, দিস ইজ হোয়াট উই ডু, রাইট? আচ্ছা, সো এই যে ওয়েভটা সামনের দিকে প্রোপাগেট করতেছে, অবশ্যই এই ওয়েভের একটা ভেলোসিটি আছে, কোনো না কোনো ভেলোসিটিতে ওয়েভটা আপনার দিকে আসতেছে, তাই না? এখন ঘটনা হচ্ছে যে এই ওয়েভের ওয়েভলেন্থ বলতে আমরা বুঝি যে যতটুকু পর্যন্ত ডিস্টেন্স ওয়েভটা ক্রস করার পর ইট রিপিটস ইটসেলফ। একটা জিনিস দেখেন, আমি এই যে ব্লু লাইন দিয়ে যেটুকু পার্ট সেগমেন্ট করছি আমরা, এইখানে গিয়ে, মানে আমি যদি এই পয়েন্ট থেকে শুরু করি, এটাকে এ পয়েন্ট বলি আর এটাকে বি পয়েন্ট বলি, এই বি পয়েন্টের মধ্যে আপনার কাছে একটু দেখেন তো ভার্চুয়ালি কোনো ডিফারেন্স আছে? এ পয়েন্ট থেকেও আপনার ওয়েভটা উপরের দিকে প্রপাগেট করতেছে, বি পয়েন্ট থেকেও এক্স্যাক্টলি আপনার ওয়েভটা কি করতেছে, উপরের দিকে প্রপাগেট করতেছে। আপনি যদি এ আর বি এর মাঝখানে একটা সি পয়েন্টে চিন্তা করেন, সি পয়েন্টে কিন্তু আসলে প্রপাগেটটা উপরের দিকে হচ্ছে না, নিচের দিকে হইতেছে, চিন্তা করে দেখেন, তাই না? So A and C are different points. B and C are also different points, but A and B are not that much different. A থেকেও ওয়েভটা যেই দিকে যেইভাবে প্রপাগেট করতেছে, B থেকেও ওয়েভটা এক্স্যাক্টলি সেই দিকে সেই বিহেভিয়ারে প্রপাগেট করতেছে। এইটাকে আমরা বলি হচ্ছে পিরিয়ড। ওই যে স্কুলে যেরকম পিরিয়ড বলতে কি বোঝায়, প্রত্যেক 40 মিনিট পর পর একটা করে ঘন্টা বাজে, and first period শেষ, second period শেষ। So period বলতে আমরা বুঝি something that repeats itself, ঠিক আছে? সো ইন দিস কেস আমরা এ বি পর্যন্ত একটা লিনিয়ার ডিস্টেন্স পাচ্ছি, যেই ডিস্টেন্স পর পর ওয়েভটা নিজেকে রেপ্লিকেট, ওয়েভটা নিজেকে রেপ্লিকেট করবে, ঠিক আছে? এবং এটা শুধুমাত্র এবি এর জন্য না, ধরেন আপনি যদি এই ওয়েভটাকে আরেকটু ধরেন, আমি ছোট করে আঁকি, দিস ইজ হাউ দ্য ওয়েভ শুড লুক লাইক, তাই না? সো প্রত্যেকটা হ্যাপেন্স। ধরুন ধরুন এই যে একটা পোর্শন, এই পোর্শন পর ওয়েভটা রিপিটেড ইটসেলফ, তারপরে আবার দেখেন এই যে একটা আমরা ইয়েলো পোর্শন যদি চিন্তা করি, এরপরে ওয়েভটা কি রিপিটেড ইটসেলফ, এন্ড তারপর যদি আমি একটা পার্পল পোর্শন চিন্তা করি ইটসেলফ, এরপরেও কি আমার ওয়েভটা ইট রিপিটেড ইটসেলফ। ও চমৎকার, তাই না? সো এখানে আমি বলতে পারি এই 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 নিচের যে ফিগারটা আছে, নিচের ফিগারে তিনবার ওয়েভ নিজেকে রেপ্লিকেট করছে, উপরের ফিগারে আমি জাস্ট একবার দেখতে পাচ্ছি, একবার আমি মেবি, রাইট? সো যতটুকু লেন্থ বা ডিস্টেন্স পর পর ওয়েভটা নিজেকে রেপ্লিকেট করে, ওটাকেই বলা হয় ওয়েভলেন্থ। তো এইটা একটা ওয়েভলেন্থ, তারপর এই অংশটুকু আরেকটা ওয়েভলেন্থ, এন্ড এই অংশটুকু আরেকটা ওয়েভলেন্থ। তো আমার নিচের যে ফিগারটা আছে, নিচের ফিগারটার মধ্যে তিনটা ওয়েভলেন্থ আছে, উপরের ফিগারটার মধ্যে একটা ওয়েভলেন্থ আছে, এন্ড মেবি আ হাফ ওয়েভ, মেবি আ হাফ। বুঝতে পারছি? কোনো কনফিউশন আছে? সো ফুল ওয়েভলেন্থ হচ্ছে যতটুকু পর পর সে নিজেকে রিপিট করে, ওইটার হাফ হচ্ছে হাফ ওয়েভ। ঠিক আছে? সো মানে হোয়াট উই মিন বাই দিস ইজ, যদি আপনি এই ডিস্টেন্সটুকুকে 2x বলেন, মানে এবি যদি 2x হয়, তাহলে এসি অবশ্যই কতটুকু হবে? x, and সিবি কতটুকু হবে? x. That is how sine wave অথবা cos wave performs or propagates. বুঝতে পেরেছি? কোনো কনফিউশন আছে? ভেরি গুড, ভেরি গুড। সো আমরা জগদীশচন্দ্র বোসের বেসিক্যালি ইয়েতে ছিলাম, কন্ট্রিবিউশনস ছিলাম। ফার্স্ট একটা বলেছি 1895-এ সে হচ্ছে রেডিও সিগন্যাল পাঠাইছে এক জায়গা থেকে আরেক জায়গায়, অ্যান্ড যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভলেন্থটা আছে, সেই ওয়েভলেন্থটাকে সে কতটুকু ডিস্টেন্সের মধ্যে নামায় নিয়ে আসছে? 5 মিলিমিটার, অলমোস্ট 5 মিলিমিটার। তার মানে 5 মিলিমিটার ছোট করে নাই, বাট 5 মিলিমিটার থেকে হয়তো একটু বড় আছে,
বাট অলমোস্ট 5 মিলিমিটার লেন্থে নিয়ে আসছে। কেন মানে এটা কেন সিগনিফিকেন্ট? বিকজ আমি যত ছোট ওয়েভলেন্থ নিয়ে কাজ করব, আমার ওয়েভগুলো তত বেশি এনার্জি এফিশিয়েন্ট হবে। বড় ওয়েভলেন্থ মানে আপনি বেশি জায়গা নিয়ে কাজ করবেন, সো বেশি জায়গা নিয়ে কাজ করা মানে আপনার এনার্জি বেশি খরচ হবে। That's it. ঠিক আছে? আচ্ছা, গেল। এর পরের যে ইয়েটা বলবো, হি ইউজড সেমিকন্ডাক্টরস, semiconductor junctions to identify radio signals. এখানে ইম্পর্টেন্ট যে নতুন টার্মটা আমরা শিখতেছি সেটা হচ্ছে সেমিকন্ডাক্টর জাংশন। অবশ্যই অবশ্যই। So what do we mean by semiconductor junction? আপনারা কন্ডাক্টর পড়েছেন যারা খুবই স্মুথলি ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে, লাইক আয়রনস, মেটালস, মানে এনি মেটালস আর স্মুথ কন্ডাক্টরস, রাইট? কারণ আপনারা নিশ্চয়ই মেটালিক বন্ড পড়েছেন কেমিস্ট্রিতে। মেটালিক বন্ডস এর মধ্যে ওদের যে আউটার মোস্ট শেলে ইলেকট্রন গুলো আছে সেগুলো বের হয়ে সমস্ত মেটালে এমন ভাবে র্যান্ডমলি ট্রাভেল করে যেন ওরা আসলে অফ দ্য হোল মেটাল ব্লক, রাইট? সো যা ইলেকট্রন গুলো আছে ওরা কি চার্জ ক্যারিয়ার না? ইলেকট্রন গুলোকে, আচ্ছা আমরা কি এটা বলেছিলাম যে চার্জ আর মানে চার্জ কি, চার্জ হচ্ছে প্রপার্টিজ অফ পার্টিকেল। সো ইলেকট্রন একটা নেগেটিভলি চার্জড পার্টিকেল, দ্যাট মিন্স ইলেকট্রন যে চার্জটা ক্যারি করে ওটাকে আমরা নেগেটিভলি চার্জড বলছি, তাই তো? তো যখন আপনার কাছে একটা মেটাল ব্লক আছে এবং সেই মেটাল ব্লকের মধ্যে আপনার কাছে এনাফ ইলেকট্রনস আছে যারা র্যান্ডমলি মুভ করতেছে, দোজ আর কল্ড কন্ডাক্টর। আর ইনসুলেটেড কারা বলি? যারা আসলে কন্ডাক্ট করে না, মানে লাইক রাবার ইজ এন গুড ইনসুলেটর, তাই না? ওরা ইলেকট্রিসিটি একেবারেই কন্ডাক্ট করে না। কন্ডাক্টরস আর যারা ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে, ইনসুলেটরস আর যারা ইলেকট্রিসিটিকে ব্লক করে। সোজা কথা, এই ইনসুলেটর অ্যান্ড কন্ডাক্টরের মাঝামাঝি আছে একদল লোকজন, তাদেরকে বলছি আমরা সেমিকন্ডাক্টর। সেমিকন্ডাক্টর এই জন্য বলে, আপনারা কি এরকম রিলস দেখছেন যে একটা উডেন ব্লকের মধ্যে ওরা হচ্ছে ইলেকট্রোড কানেক্ট করে দিচ্ছে, তারপর ইলেকট্রিসিটি পাস করছে এবং উডেন ব্লকের জায়গায় জায়গায় পুড়ে গেছে, এবং তারপর ওটা একটা ডিজাইন ক্রিয়েট করে দিচ্ছে, মানে এরকম টাইপের উডেন ম্যাটেরিয়াল তারা বানায়। আচ্ছা, যাই হোক, সো উড ইজ আ ভেরি গুড, কি বলবো, ইনসুলেটর, বিকজ ওর মধ্যে কোনো এরকম পার্টিকেল নাই যে ইলেকট্রন বা ইলেকট্রিসিটি ইটসেলফ ট্রান্সমিট করবে। ট্রান্সমিট না করতে পারলে কি করবো, ইলেকট্রিসিটিকে ব্লক করবে, সোজা কথা, সিম্পল হিসাব, তাই না? বা আপনারা যখন হচ্ছে গিয়ে দেখবেন ওই ইলেকট্রিশিয়ানরা কাজ করে, তারা হচ্ছে রাবারের গ্লাভস পরে, রাবারের শুজ পরে, যাতে করে ওরা ইলেকট্রিসিটি কন্ডাক্ট না করে ফেলে। এই জন্য আর কি। সো রাবার কি করে, রাবার ইজ আ বেসিক্যালি কি বলবো, মানে কোভ্যালেন্ট বন্ড দ্বারা তৈরি এক ধরনের পলিমার্স। এটা নিশ্চয়ই কেমিস্ট্রি তো পলিমার্স পড়ছেন, পড়ছেন না? এখনো পড়েন নাই? আচ্ছা, কেমিস্ট্রিতে পড়বেন তাহলে। পলিমার্স আর সাম স্পেশাল টাইপ অফ মলিকিউলার স্ট্রাকচার, যেগুলো একটা মলিকিউলার স্ট্রাকচারকে অনেকবার রিপিট করার পর মানে হয়, এবং ওইখানে কোনো এরকম ফ্রি ইলেকট্রনস থাকার প্রশ্নই আসে না, বা ফ্রি চার্জ থাকার কোনো প্রশ্নই আসে না। ওরা খুবই ভালো ইলেকট্রিসিটি ব্লকার্স। এখন ব্যাপারটা হচ্ছে যে যাদেরকে আমরা সেমিকন্ডাক্টর বলি, সেই সেমিকন্ডাক্টরের মধ্যে যে ইলেকট্রন গুলো আছে, মনে করেন আমরা বলছি যখন আপনি ইলেকট্রিসিটি ট্রান্সমিট করেন, হাউ ডু ইউ ট্রান্সমিট ইলেকট্রিসিটি, এটা কি জানেন? দেয়ার হ্যাজ টু বি আ ভোল্টেজ ডিফারেন্স বা পোটেনশিয়াল ডিফারেন্স বলে একটা ব্যাপার আছে, যেটা ছাড়া ইলেকট্রিসিটি কন্ডাক্টেড হয় না। ফর এক্সাম্পল, আপনারা যদি বলেন যে এইখানে একটা পার্টিকেল আছে, যেই পার্টিকেলটা পজিটিভলি চার্জড, ধরেন আমি বললাম এটা পজিটিভ 12 কুলম্ব চার্জ আছে। এখন পজিটিভলি চার্জ আপনি কিভাবে করবেন এটাকে? আপনি এখান থেকে ইলেকট্রন এক্সপেল করবেন, সোজা কথা। অল পার্টিকেলস আর বা অল অ্যাটমস এন্ড মলিকিউলস আর নিউট্রাল, পড়ছেন? দ্যাট মিন যতগুলো নাম্বার অফ ইলেকট্রনস ওখানে আছে ততগুলো নাম্বারস অফ প্রোটনও ওই ম্যাটেরিয়ালের ভেতরে আছে। আপনি যদি কাউকে পজিটিভলি চার্জ করতে চান, অল ইউ নিড টু ডু ইজ এক্সপেল সাম ইলেকট্রনস ফ্রম ইট। সো আপনি ওখান থেকে এমন অ্যামাউন্ট অফ ইলেকট্রন এক্সপেল করছেন যাতে করে আমার ওই পার্টিকেলটা 12 কুলম্ব পজিটিভলি চার্জ হয়।
and then let's say you have another material বা matter, যেই ম্যাটারের মধ্যে আপনি হচ্ছে কি কি করছেন, কিছু বাইরে থেকে ইলেকট্রন ইনসার্ট করাইছেন, এবং এমন ভাবে আপনি ইলেকট্রন ইনসার্ট করাইছেন যেন ওইটার চার্জ -20 কুলম্ব হয়, ফর এক্সাম্পল। সো যারা এরকম নেগেটিভলি চার্জ, তাদেরকে আমরা বলি যে তাদের পোটেনশিয়াল হচ্ছে লোয়ার পোটেনশিয়াল। এই পোটেনশিয়াল মানে আবার কিছুদিন পরে পড়বেন ওয়ার্ক ডান, কতটুকু ওয়ার্ক আপনার করতে হইতেছে এই ইলেকট্রনকে এক্সপেল করার জন্য বা ইলেকট্রনকে ইনসার্ট করার জন্য, সেটাই আসলে ডিটারমাইন করে আমি যার পোটেনশিয়াল নিয়ে কথা বলতেছি তার পোটেনশিয়াল কি হায়ারে যাচ্ছে নাকি লোয়ারে যাচ্ছে। তো এটা একটা রুল অফ থাম ইন ইলেকট্রিসিটি, যারা পজিটিভলি চার্জড তারা সবসময় হায়ার পোটেনশিয়ালে থাকে বা হাই পোটেনশিয়ালে থাকে, আর যারা হচ্ছে নেগেটিভলি চার্জড তারা সবসময় লোয়ার পোটেনশিয়ালে থাকে। যতক্ষণ পর্যন্ত এই +12 কুলম্ব এবং -20 কুলম্ব এদের মধ্যে কোনো কানেকশন নাই, দে আর হার্মলেস, ওরা কিছু করতে পারে না, কোনো কিছু ট্রান্সমিট করতে পারে না। বাট যখনই আপনি একটা কন্ডাক্টিং ওয়্যার দিয়ে এই +12 কুলম্ব এবং -20 কুলম্বকে কানেক্ট করবেন, ওরা নেচারাল ল ফলো করবে। নেচারাল ল কি? ওরা ইলেকট্রিক্যালি বা ইলেকট্রোম্যাগনেটিক্যালি নিউট্রালে, একজন আছে প্লাস, একজন আছে মাইনাস। দ্যাট মিন্স যে প্লাস তার মধ্যে এক্সেসিভ ইলেকট্রন নাই, আর যে মাইনাস তার মধ্যে এক্সেসিভ ইলেকট্রন আছে। হোয়াট উইল হ্যাপেন? যার কাছে এক্সেসিভ ইলেকট্রন আছে ও আস্তে আস্তে ফ্লো করবে, কার দিকে ফ্লো করবে? যার কাছে ইলেকট্রনের মানে ঘাটতি আছে। সিম্পল অ্যাজ দ্যাট, বুঝতে পেরেছেন? তো দিস ইজ ওয়াই লোয়ার পোটেনশিয়াল থেকে হায়ার পোটেনশিয়ালের দিকে কে জার্নি করবে? ইলেকট্রন জার্নি করবে। অ্যান্ড ইলেকট্রন যেদিকে জার্নি করে, অ্যাকর্ডিং টু দ্য কনভেনশন অফ ফিজিক্স, ইলেকট্রিসিটি তার অপোজিট দিকে জার্নি করে। ইলেকট্রিসিটি অলওয়েজ মুভস ফ্রম হায়ার পোটেনশিয়াল টু লোয়ার পোটেনশিয়াল once you connect these two objects. If you do not connect them, তাহলে এটা কখনোই হবে না। এনিওয়েজ, সো এই ইলেকট্রনকে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য বা ইলেকট্রিসিটি ট্রান্সমিট করার জন্য ইউ নিড আ দেয়ার, ঠিক আছে? সো যারা ইনসুলেটেড আছে, সেই ইনসুলেটেডদের মধ্যে কি হয়, আপনার এত হাই পোটেনশিয়াল ডিফারেন্স দরকার হয় যেটা অ্যাচিভ করা অলমোস্ট ইম্পসিবল। দ্যাটস ওয়াই ওরা ইনসুলেটেড, দ্যাটস ওয়াই ওরা ইলেকট্রনকে এক পাশ থেকে আরেক পাশে যাইতে দেয় না বা ব্লক করে ফেলে। বুঝতে পারছি? এবং যদি কোনোভাবে আপনি ওইটা করতে চান, ওই যে উডের এক্সাম্পল একটু আগে যেটা দিলাম, একটা উডেন ব্লকের মধ্যে আপনি দুটো ইলেকট্রোড ক্লাস কানেক্ট করছেন, একটা প্লাস একটা মাইনাস, আপনি কারেন্ট অন করে দিচ্ছেন, ও তো পারবে না এই পাশ থেকে ওই পাশে ইলেকট্রিসিটি ফ্লো করাইতে। কেন? বিকজ এত হাই পোটেনশিয়াল দরকার হবে যেটা ও অ্যাটেইন করা ইম্পসিবল ওর জন্য। সো তখন কি হবে, ওখানে প্রচুর হিট জেনারেট হয় এবং হিট জেনারেশনের জন্য ওই জায়গাটা পুড়ে যায়। অনেক সময় দেখবেন যে ওই যে ইলেকট্রিশিয়ানরা যখন উপরের ভোল্টেজ লাইন কাজ করতে যায়, যদি কোনো কারণে প্লাস মাইনাস টাচ করে ফেলে, দে গেট বার্ন। অথবা ওই যে পাখি, কাকের সাথে সব থেকে বেশি হয়। কাক বসছে সুন্দর করে আরাম করতে, কোনো কারণে লেজ লেগে গেছে, দুইটা ওয়্যার, একটা ওয়্যারে লাগলে কিন্তু সমস্যা হয় না। কারণ আপনারা দেখবেন পাখিরা কন্টিনিউয়াসলি একটা ওয়্যারের মধ্যে দুই পা দিয়ে সুন্দর করে বসে থাকে, কোনো সমস্যা হয় না। বিকজ মানে আপনার ওই যে যেটা বললাম, দুইটার মধ্য দিয়ে ইলেকট্রিসিটি পাস করার জন্য ইউ নিড আ কন্ডাক্টর, ইউ নিড আ কানেকশন। তো যখনই পাখি ভুলে দুইটা তারে কানেক্ট করে ফেলে নিজেকে, তখন ওর মাঝখান দিয়ে ইলেকট্রিসিটি চলে যায়। বাট ইলেকট্রিসিটি যাওয়ার কথা হচ্ছে ওই ট্রান্সমিশন লাইনের মাঝখান দিয়ে, যে এদিক দিয়ে এক লাইন থেকে আরেক লাইনে যাবে, আবার অন্য লাইন দিয়ে ফেরত আসবে। সামথিং লাইক দ্যাট শুড বি হ্যাপেনিং। বাট ওটা হয় না, ওই পাখির মাঝখান দিয়ে শর্ট সার্কিট হয়, বেচারা পুড়ে যায়। বিকজ ওই যে ও তো ইনসুলেটর, ও তো কন্ডাক্টর না। কন্ডাক্টর হলে কি হইতো, ওর মধ্যে ফ্রি ইলেকট্রন থাকতো, ও এক জায়গা থেকে আরেক জায়গায় ইলেকট্রনকে ট্রান্সমিট করতে পারতো। এনিওয়েজ, সো কোন কথা প্রসঙ্গে আসছিলাম, যে সেমিকন্ডাক্টর জাংশন। সেমিকন্ডাক্টর হচ্ছে এমন কিছু material যাদেরকে আপনি পোটেনশিয়াল ডিফারেন্স যতটুকু লাগে ইলেকট্রন এক জায়গা থেকে আরেক জায়গায় পাস করানোর জন্য, ঠিক অতটুকু থাকে না। বাট ওটা অ্যাটেইন করা ইম্পসিবল না, ওটা অ্যাটেইন করা যায় ইফ ইউ পুশ আ লিটল বিট হার্ডার। ওখানে কোনো রকম কোনো এরকম হিট জেনারেট হয় না, কোনো ঝামেলা হয় না। তো দে ক্যান ট্রান্সমিট, কিন্তু স্বাভাবিক অবস্থায় স্বাভাবিক টেম্পারেচারে দে ডু নট ন্যাচারালি। একদম এক্সেপশনাল কেস হলেই সে করতে পারে। অ্যান্ড যখনই সেমিকন্ডাক্টর জিনিসটা আসলে ইলেকট্রিসিটির ওয়ার্ল্ডে বা ইলেকট্রনিক্স এর ওয়ার্ল্ডে আসছে, তখনই আমরা সেন্সর জিনিসটা নিয়ে কাজ করতে পারি। দ্যাটস বিকজ আপনি যদি চিন্তা করে দেখেন, আপনি যখন আপনার ফোনটা চালাইতেছেন, আপনার কিন্তু ফোনের পুরো সার্কিটের মধ্যে সব জায়গায় এভরিওয়্যার অ্যাট আ ওয়ান্স ইলেকট্রিসিটি দরকার নাই আছে। আপনি যখন ফোনে কথা বলতেছেন না, তখন কি ওর বা আপনি যখন কোনো মিডিয়া প্লে করতেছেন না, ওর কি সাউন্ড ক্রিয়েট করা দরকার আছে? না।
ও জাস্ট মানে লাইট দিয়ে আপনাকে জিনিসটা বোঝাইতে পারতেছে। বাট যখন আপনি ফোনে কথা বলা শুরু করবেন এবং কানের কাছে নিয়ে আসবেন, তখন কিন্তু লাইট জ্বলে থাকলে সমস্যা, রাইট? সো হোয়াট ইউ ওয়ান্ট ইজ আপনার কানের কাছে নিয়ে আসলে লাইটটা অফ হয়ে যাবে, বাট আপনি শুনতে পারবেন, তাই না? আবার আপনি যখন ওই যে বাটন প্রেস করে বলতেছেন যে আপনি স্পিকার ফোনে কথা বলতে চান, ইউ হ্যাভ দিস বাটনস, ডিফারেন্ট বাটন, বা আপনি কল রেকর্ড করতে চান, তখন আসলে আপনার ডিফারেন্ট ডিফারেন্ট সার্কিটের মাঝখান দিয়ে কি করা দরকার? রাইট? যদি এটা কন্ডাক্টিং ম্যাটেরিয়ালের বানানো হতো তাহলে কি হইতো? সব জায়গায় একসাথে এট এ টাইম ইলেকট্রিসিটি ফ্লো করতো, এক জায়গায় ফ্লো করতেছে আর এক জায়গায় ফ্লো করতেছে না, এটা করা যাইতো না। আমি কি বুঝাইতে পারছি? বিকজ ওর কন্ডাক্টর, ওকে তো আপনি আটকাইতে পারবেন না, ওর মধ্যে আপনি একটু পোটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট করছেন, ওর ইলেকট্রনকে পাস করাই দিবে, সোজা কথা। বাট যদি আমি এখানে এই সেমিকন্ডাক্টর টাইপের ম্যাটেরিয়াল ইউজ করি, যে অনলি একটা স্পেসিফিক অ্যামাউন্ট অফ কারেন্ট পাইলেই ওই জায়গা দিয়ে কারেন্ট ওপেন করবে, আদারওয়াইজ সে কারেন্ট ওপেন করবে না, বা ওই সিস্টেম ওপেন করবে না, তখন আপনি এরকম মাল্টিটাস্কিং বা মাল্টি ফাংশনিং জিনিসপত্র পান, যে একটা ডিভাইসের মধ্যে অনেকগুলো জিনিস হইতে পারে। So, এই ব্যাপারটা জগদীশ চন্দ্র বোস কাজ করছে তার রেডিও সিগন্যালস, বিকজ রেডিও সিগন্যালস এর মধ্যে আপনার সব জায়গায় যদি অল অ্যাট ওয়ান্স, অফ এভরি সিগন্যাল অ্যাট ওয়ান্স যদি আপনার রিসিভার এন্ডে চলে যায়, ও কিছু বুঝবে না। মানে আপনি যদি রেডিও সিগন্যাল ট্রান্সমিট করতেছেন বলতে আপনি কি, আপনি যদি হচ্ছে গিয়ে রেডিও সিগন্যালের মাঝখানে মাধ্যমে যে টেলিগ্রাম যেটা একসময় বলতো যে ওরা এ বি সি প্রত্যেকটার জন্য আলাদা আলাদা সিগন্যালস পাঠাইতেছে, রাইট? তো যদি ওখানে একটা কন্ডাক্টিং ম্যাটেরিয়ালের বক্স ইউজ করে, তাহলে এ এর জন্য সিগন্যাল চলে যাবে, বি এর জন্য, মানে অল 26 অ্যালফাবেট সবার জন্য একবারে সিগন্যাল যাবে। রিসিভার কিন্তু মানে যা করতে পারবে, ডিফারেন্সিয়েট করতে পারবে না, এ এর সিগন্যাল আসছে না, বি এর সিগন্যাল আসছে না, সি এর সিগন্যাল আসছে। বাট when I have such a device যে এ এর জন্য একরকম সিগন্যাল আইডেন্টিফাই করতে পারতেছে, যখন এ এর মধ্যে দিয়ে যাচ্ছে বাকিগুলোর মধ্যে দিয়ে যাচ্ছে না, যখন সি এর মধ্যে দিয়ে যাচ্ছে বাকিগুলোর মধ্যে দিয়ে যাচ্ছে না, এন্ড যদি এটা করা যায় তখনই কেবলমাত্র রেডিও সিগন্যাল ক্যান ওয়ার্ক, আদারওয়াইজ করবে না। সো দ্যাটস হোয়াট হি ডিড উইথ সেমিকন্ডাক্টর জাংশনস। এটাকে নিয়েও আমরা চ্যাপ্টার 13 বা 12 এর দিকে আমাদের আছে কোনটা সেমিকন্ডাক্টর জাংশন কিভাবে কাজ করে, ওখানে গিয়ে আরো ডিটেলসে পড়বো ইনশাআল্লাহ। এনিওয়েজ, এরপর জগদীশ চন্দ্র বসু তিনটা কথা বললাম সো ফার। একটা হচ্ছে 1895 এ ভদ্রলোক রেডিও সিগন্যাল পাঠাইছে এবং সে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ রেডিয়েশনকে 5 মিলিমিটারের মধ্যে ওয়েভলেন্থে নিয়ে আসছে, এবং এখন বললাম সেমিকন্ডাক্টর জাংশন ইউজ করে সে রেডিও সিগন্যালকে ডিফারেন্সিয়েট করছে। তিনটা জিনিস বললাম। ওকে, 4 নাম্বার, ইন 1917 হি ইনভেন্টেড ক্রেস্কোগ্রাফ। In 1917, he invented crestograph. Now, crestograph is basically a machine. এই মেশিনটা কোথায় কোথায় ইউজ হয়? Used in plant growth detection. Crestograph is used in plant growth detection. Number two, used in minuscule movement detection, and used in response to stimuli detection. ক্রেস্কোগ্রাফ বেসিক্যালি তিনটা জিনিস ডিটেক্ট করতে পারে। একটা হচ্ছে প্ল্যান্টের গ্রোথ হচ্ছে কি হচ্ছে না সেটা, অ্যান্ড মিনিস্কিউল মুভমেন্ট সে ডিটেক্ট করতে পারে, দ্যাট ইজ মেড বাই দ্য প্ল্যান্টস, অ্যান্ড রেসপন্স টু স্টিমুলাই, দ্যাট ইজ অলসো ইন প্ল্যান্টস বাট ক্যান বি ডান এনিওয়্যার এলস। ইন 1917 ক্রেস্কোগ্রাফ সে ইনভেন্ট, এবং কেন ক্রেস্টোগ্রাফ ইনভেনশন, বা মানে হাউ ডিড ইট অ্যাকচুয়ালি ইনভলভ হিম ইন সাচ ওয়ে? ক্রেস্টোগ্রাফ যেই মেশিনটা আছে এটার মাধ্যমে উনি একটা জিনিস শো করেছেন। He showed that response
to stimuli, মিনিস্কিউল মানে হচ্ছে গিয়ে খুবই স্মল, মানে মানে যেটা একদমই আনডিটেক্টেবল টু ইয়োর নেকেড আই, অর ইনফ্যাক্ট আপনি যদি মাইক্রোস্কোপ রাখেন তাও ওইটা আসলে মানে ডিটেক্টেবল না, এতটা স্মল মুভমেন্ট, ওটাই আমরা মিনিস্কিউল মুভমেন্ট। ওকে, so he showed that response to stimuli is a electrical process which previously was thought as a chemical process. That means যখন আপনার গালে মশা বসে আর আপনি বুঝতে পারেন, অথবা যখন আপনি ওই যে বৃষ্টির মধ্যে দিয়ে যাচ্ছেন এবং ড্রেনের পানি আপনার পায়ে আসছে এবং আপনার যে ইয়াকি ফিলিংটা আসছে, this is not a chemical process, this is an electrical process, purely electrical process. বেসিক্যালি আপনার গায়ের উপর যখন কোনো কিছু এসে পড়তেছে, মানে এই যে টাচের যে সেন্সেশনটা আছে, এই টাচ সেন্সেশনটা আপনার নার্ভাস সিস্টেম দিয়ে ট্রাভেল করে টু ইয়োর ব্রেইন, এবং ব্রেইনের মধ্যে দেয়ার ইজ নাথিং এলস দ্যান ইলেকট্রিক্যাল ইম্পালসেস। আপনার যে ধরেন ওই যে আপনারা বোধহয় নিশ্চয়ই পড়েছেন, নিউরনের সিনাপসিস হয়, and that is how we make new memories, we learn new things and so on. এই যে সিনাপসিস গুলো প্রত্যেকটাই হচ্ছে এক একটা ইলেকট্রোম্যাগনেটিক প্রসেসেস বা ইলেকট্রোম্যাগনেটিক ইম্পালসেস। দ্যাটস ওয়াই ইনফ্যাক্ট আপনারা ওই যে মুভিতেও দেখবেন, যদি কারো হার্ট স্টপ করে তখন কি করে, ইলেকট্রিক শক দেয়। সো ইলেকট্রিক শকের মধ্যে ওরা হার্ট চালু করতে থাকে। সো আমাদের পুরো বডিটাই আসলে চলতেছে মানে এই ইলেকট্রিক্যাল প্রসেসের উপর বেস। In 1917, he established বাসু বিজ্ঞান মন্দির, না মন্দির, in Calcutta. বাসু বিজ্ঞান মন্দিরকে এখন যে নামে রাখবে সেটা হচ্ছে বোস ইনস্টিটিউট। যে ইয়ারে ভদ্রলোক ক্রেস্টোগ্রাফ বানাইছে সেই ইয়ারই সে বোস ইনস্টিটিউটও বানাইছে। এই হচ্ছে জগদীশ চন্দ্র বোসের কয়েকটা ইম্পর্টেন্ট কন্ট্রিবিউশনস। এগুলো মনে রাখলেই মোটামুটি হয়, বাট স্টিল যদি এখানে কোনো অ্যাডেড ইনফরমেশন পান বই পড়ে অ্যাড করে ফেলে। ঠিক আছে, অবশ্যই অবশ্যই।
আমরা আপনাদেরকে আগে মেজারমেন্টস নিয়ে বলেছি, ফিজিক্যাল কোয়ান্টিটি ডেফিনিশনও করেছি না? ফান্ডামেন্টাল কোয়ান্টিটি কাকে বলে, ডিরাইভড কোয়ান্টিটি কাকে বলে, এগুলো নিয়ে কথা বলেছি। আমরা কি ইউনিট সিস্টেম নিয়ে কথা বলেছি? সিজিএস, এফপিএস, এসআই এন্ড এভরিথিং। ওকে, ফাইন। কেন মানে ডিফারেন্ট ডিফারেন্ট ইউনিট সিস্টেমস এক্সিস্ট করে এটা নিয়ে কথা বলা হয়েছে। তিনটা রিজন বলছিলাম, রিজিওনাল, হিস্টোরিক্যাল অ্যান্ড ওকে, নাইস। আচ্ছা, তারপর হচ্ছে গিয়ে একটা স্ট্যান্ডার্ড ইউনিট সিস্টেমের নেসেসিটি কেন, কেন একটা স্ট্যান্ডার্ড সিস্টেম দরকার হয় এটা নিয়ে কথা বলেছি। ওকে, আচ্ছা ঠিক আছে, এগুলো যদি কথাবার্তা বলে থাকে দেন আমরা আজকে যে কথা শুরু করবো সেটা হচ্ছে ডাইমেনশনস। Dimensions are mostly relevant for derived quantities, not for fundamental quantities, rather than derived quantities. আচ্ছা, আগে ডেফিনেশনটা একটু বলি। The power or exponent of the fundamental quantities in any quantity is called the dimension. The dimension is called dimension. The power or exponent of the fundamental quantities in any quantity is called dimension. আচ্ছা, what do I mean by this? আমরা যদি ফোর্সের কথা চিন্তা করি, ফোর্স ইজ আ ফান্ডামেন্টাল কোয়ান্টিটি অর আ ডিরাইভড কোয়ান্টিটি? অবভিয়াসলি ডিরাইভড কোয়ান্টিটি। ফোর্সকে আমরা কোয়ান্টিফাই কিভাবে করি মনে আছে বা পড়েছেন কি? নিউটন সেকেন্ড মাস অ্যান্ড এক্সেলারেশন। ইয়েস, নিউটন সেকেন্ড ল অফ মোশন থেকে আমরা জানি যে ফোর্স ইকুয়ালস টু মাস টাইমস এক্সিলারেশন। এখন ম্যাথ ইটসেলফ একটা কি ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, সো এটা থেকে আমার আপাতত ওয়ারিড হওয়ার দরকার নাই। আমরা যদি ম্যাথকে একটা ক্যাপিটাল এম দিয়ে এক্সপ্রেস করি সমস্যা নাই তো, তাই না? ইউনিভার্সালি ম্যাথ ইজ ইউজুয়ালি এক্সপ্রেস বাই ক্যাপিটাল এম। এখন এক্সেলারেশনকে এটা আরেকটা ডিরাইভড কোয়ান্টিটি না? এক্সেলারেশনকে আমরা কিভাবে ডিফাইন করতে পারি? ভেলোসিটি, চেঞ্জ ইন ভেলোসিটি ওভার টাইম। অনেকে এক্সেলারেশনকে বলে ভেলোসিটি ওভার টাইম, কথাটা ভুল। এক্সেলারেশন মানেই হচ্ছে চেঞ্জ ইন ভেলোসিটি ওভার, ঠিক আছে? ওকে, কেন আমাকে এটা কি কেউ বলতে পারেন যে চেঞ্জ ইন ভেলোসিটি এবং ভেলোসিটির মধ্যে ডিফারেন্স কি? আমরা একটা ফ্রেম অফ রেফারেন্স দেখি তাহলে এই জিনিসটা একটু বোঝাতে পারবো। মনে করেন কোন একটা অবজেক্ট ও পজিশন থেকে জার্নি শুরু করবে, ঠিক আছে? সো ও পজিশনে ওর যে টাইম, আমরা ধরবো এটাকে টি ইকুয়ালস টু 0 বললাম। টি ইকুয়ালস টু 0 দিয়ে বুঝবো ও পজিশনে যাই আছে সবই হচ্ছে ইনিশিয়াল, ইনিশিয়াল ভেলোসিটি, ইনিশিয়াল পজিশন এটসেট্রা এটসেট্রা। ঠিক আছে, ও পজিশন থেকে আমরা অ্যাজিউম করে নিচ্ছি আমার পার্টিকেলটা এই পজিশন পর্যন্ত ট্রাভেল করবে, কিন্তু আমার কোয়েশ্চেনে বলে দিচ্ছে বা কন্ডিশনে বলে দিচ্ছে ও থেকে এ পর্যন্ত পুরাটা টাইম আমার অবজেক্ট একটা ইউনিফর্ম এক্সেলারেশনে যাবে। আচ্ছা, ইউনিফর্ম এক্সেলারেশন বলতে কি বুঝি আমরা? হ্যাঁ, বাট কনস্ট্যান্ট চেঞ্জ ইন ভেলোসিটি, কোনো সমস্যা নাই, বাট বাটটা হচ্ছে আমার এক্সেলারেশনের যে ম্যাগনিটিউড এবং এক্সেলারেশনের যে ডিরেকশন, দুটার একটাও চেঞ্জ হইতে পারবে না। দ্যাট মিনস দেখেন, আমরা যদি বলি কনস্ট্যান্ট চেঞ্জ ইন ভেলোসিটি, দ্যাট মিনস প্রত্যেক সেকেন্ডে 2 মিটার পার সেকেন্ড করে ভেলোসিটি ধরেন বাড়তেছে। দিস ইজ এ কনস্ট্যান্ট চেঞ্জ ইন ভেলোসিটি, রাইট? বাট হোয়াট ইফ প্রথমবার ডান দিকে বাড়ছে, দ্বিতীয়বার বাম দিকে বাড়ছে, তারপর উপরের দিকে বাড়ছে, তারপর নিচের দিকে বাড়ছে? ডাজ ইট মেক সেন্স? এটাকে কি আমরা ইউনিফর্ম ভেলোসিটি বলতে পারবো? আপনারা যদি চিন্তা করে দেখেন, যখন একটা পার্টিকেল এরকম একটা সার্কুলার পাথে ঘুরে আসছে, এই সার্কুলার পাথে ঘুরতে গেলেও কিন্তু তার একটা ইউনিফর্ম ম্যাগনিটিউডের
এক্সেলারেশন লাগবে, যেটাকে আমরা পরবর্তীতে সেন্ট্রিপেটাল এক্সেলারেশন বলবো। সেন্ট্রিপেটাল এক্সেলারেশন নাম শুনছেন? যখন একটা অবজেক্ট ঘুরতে থাকে তখন সেন্টারের দিকে যে এক্সেলারেশন ওকে ঘুরাইতে থাকে, সেন্ট্রিপেটাল এক্সেলারেশন। সেন্ট্রিপেটাল এক্সেলারেশন সবসময় ইউজুয়ালি ফর এ ইউনিফর্ম সার্কুলার মোশন ইউনিফর্ম হয়। দ্যাট মিন্স সেন্ট্রিপেটাল এক্সেলারেশনের ভ্যালু চেঞ্জ হয় না, কিন্তু ওর যদি ডিরেকশন চেঞ্জ না হয় ও কি গোল গোল ঘুরতে পারবে? ডিরেকশন চেঞ্জ না হলে তো সোজা চলে যেত, রাইট? সো দিস ইজ ওয়াই যখন আমরা বলতেছি যে ইউনিফর্ম, একটা হচ্ছে সেই এক্সেলারেশনের ম্যাগনিটিউড সবসময় কনস্ট্যান্ট এন্ড আচ্ছা এনিওয়েজ, সো আমরা ধরে নিচ্ছি যেহেতু যে ও থেকে এ পর্যন্ত একটা পার্টিকেল মুভ করবে, পুরো মুভমেন্টে তার জন্য ইউনিফর্ম এক্সেলারেশন থাকবে। তো আমি তাহলে অ্যাজিউম করতেই পারি যে ও থেকে এ পর্যন্ত যে পাথটা একটা স্ট্রেট লাইন হবে, কিন্তু ও পয়েন্টে তার যা ভেলোসিটি হবে এবং ভি পয়েন্টে যে ভেলোসিটি হবে দুটো কি একরকম হবে না? যেহেতু এক্সেলারেশন আছে, দ্যাট মিন্স আমি বলবো ও পয়েন্টের ভেলোসিটি যদি তার জন্য ইউ হয়, এ পয়েন্টের ভেলোসিটি অবশ্যই সামথিং ডিফারেন্ট, যেটাকে আমরা ভি বলবো, যেখানে আমরা কমনলি ভি কে বলি ফাইনাল ভেলোসিটি এন্ড ইউ কে বলি ইনিশিয়াল ভেলোসিটি, রাইট? এখন আমাকে একটা কথা বলেন, এই যে ভি ভেলোসিটিটা এটা কোন পয়েন্টে গিয়ে আসছে? এ পজিশনে গিয়ে আসছে। এ পজিশনের আগে আসছে না, এ পজিশনের পরে আসছে না, এ রাখতে পারেন বিকজ জাস্ট অ্যাট which instant আপনার পার্টিকেল এ পজিশনে আসবে, অনলি অ্যাট দ্যাট পয়েন্ট ওর ভেলোসিটি ভি হবে। এ পয়েন্টের আগেও না, এ পয়েন্টের পরেও না। আবার যদি আমি হচ্ছে গিয়ে ও পয়েন্টের কথা চিন্তা করি, ও পয়েন্টের জন্য তার যে ভেলোসিটি ইউ, এটাকেও আপনি আরেকটা ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি বলবেন, তাই না? বিকজ ও পয়েন্টের আগেও তার ভেলোসিটি ইউ না, ও পয়েন্টের পরেও তার ভেলোসিটি ইউ না। এটা ধরেন কেস ওয়ান, সিনারিও ওয়ান। এবার একটা সিনারিও টু চিন্তা করেন, যেখানে আপনার অবজেক্টটা একই ও থেকে এ পর্যন্ত ট্রাভেল করবে। এখানে t is equals to 0 seconds of time, এখানে t equals to t seconds of time, বাট এইবার আপনাকে বললো ইয়েস আপনার অবজেক্টটা ইউনিফর্ম ভেলোসিটিতে রান করছে, ঠিক আছে? এখন ইউনিফর্ম ভেলোসিটিতেও যদি রান করে, স্টিল কি আমার ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি পাওয়া সম্ভব না? ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি বাই ডেফিনিশন ইজ দ্য ভেলোসিটি যেই ইনস্ট্যান্টে কথা বলতেছে সেই ইনস্ট্যান্টের ভেলোসিটি, তাই না? সো ধরেন আমি এখানেও ও পয়েন্টের ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটিকে ইউ নামে ডাকলাম, এইখানেও আমি এ পয়েন্টের ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটিকে ভি নামে ডাকলাম। উপরের আর নিচের মধ্যে ডিফারেন্স হচ্ছে ইউ, আর এটার জন্য ইউ, রাইট? এখন আপনাকে যদি জিজ্ঞেস করে যে পয়েন্ট এ তে এক্সিলারেশন কত, আপনি কি শুধুমাত্র ভি বাই টি বলতে পারেন? না। কেন বলতে পারেন না জানেন? কারণ ভেলোসিটি যদি চেঞ্জ না হয়, আপনি তাহলে ওখানে এক্সিলারেশন পাবেন না, পাবেন? ইউনিফর্ম ভেলোসিটি না, না। তো আপনি যখন ইউনিফর্ম ভেলোসিটিতে মানে মুভ করতে থাকা একটা পার্টিকেলের জন্য এক্সেলারেশনের কথা বলেন, ওইটা ফান্ডামেন্টালি একটা রং থিং। কারণ আপনার এক্সেলারেশন তখন আসবে যখন আপনার ভেলোসিটি আইদার ইন ম্যাগনিটিউড অর ইন ডিরেকশন চেঞ্জ হবে। আর যখন আমি বলে ফেলতেছি ইউনিফর্ম ভেলোসিটি, তার ম্যাগনিটিউড আর ডিরেকশন কোনোটাই চেঞ্জ হয় নাই। ব্যাপারটা কি বুঝতে পারছি? ক্লিয়ার করতে পারছি? সো দিস ইজ ওয়াই আমরা কখনোই এক্সেলারেশনকে ভেলোসিটি বাই টাইম বলতে পারি না। এক্সেলারেশন আছে মানে আপনার ভেলোসিটি চেঞ্জ দেখাইতে হবে। আর যে কোনো আর ডেল্টা ভি মানে তো চেঞ্জ ইন ভেলোসিটি, আর যে কোনো চেঞ্জ ফাইনাল মাইনাস ইনিশিয়াল, এর বাইরে কি যেতে পারবো? পারবো না। আমি কি জিনিসটা বুঝাতে পারছি? নিচের গ্রাফটা আরেকবার বুঝাই দিব। নিচেরটাই যেটা বলছি যে আপনার কাছে একটা পার্টিকেল ও, একটা পার্টিকেল আছে সেটা ও পয়েন্ট থেকে টি ইজ ইকুয়ালস টু জিরোতে জার্নি শুরু করবে। একটা সার্টেন টাইম পরে, ধরেন টি ইজ ইকুয়ালস টু টি সেকেন্ড পরে আপনি দেখলেন আপনার পার্টিকেলটা এ পজিশনে আছে, ঠিক আছে? এখন আপনি যদি প্রথমে এইটা আপনার কোয়েশ্চেন বলা না থাকে যে এটা ইউনিফর্ম ভেলোসিটি নাকি ইউনিফর্ম এক্সেলারেশন, তাহলে আপনি কি চিন্তা করবেন? আপনি চিন্তা করবেন ও পয়েন্টে আপনার একটা ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি, সেটাকে আপনি ইউ নামে ডাকবেন। এ পয়েন্টে গিয়ে আপনার ভেলোসিটি একই হবে নাকি হবে না আপনি তো জানেন না। দ্যাটস এ পয়েন্টের যে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি, আপনি সেটাকে ডিফারেন্ট একটা সিম্বল দিয়ে এক্সপ্রেস করবেন ভি। এখন যদি আপনি পুরো এক্সপেরিমেন্টেশন, মানে এক্সপেরিমেন্টেশন বলতে আমরা কি বুঝি, ওই যে আপনার কাছে আপনি এক্সপেরিমেন্টেশন করবেন তারপর একটা ডেটা শিট বানাবেন না,
ডেটা শিটের মধ্যে আপনি এক জায়গায় ভেলোসিটির ভ্যালু নেবেন, আর এক জায়গায় আপনি টাইমের ভ্যালু নেবেন। আপনি দেখলেন 0 সেকেন্ডে আপনার ভেলোসিটি 2, 1 সেকেন্ডে আপনার ভেলোসিটি 2, 3 সেকেন্ডে আপনার ভেলোসিটি 2, 10 সেকেন্ড দ্যাট মিনস আপনার ইউ ইকুয়াল টু হোয়াট? ভি। তখনই তো আপনি এই ডিসিশনটা নিতে পারছেন যে আপনার এই পার্টিকেলটা মুভিং ইন ইউনিফর্ম ভেলোসিটি, নট ইন অ্যাক্সিলারেশন, কারণ ওর ভেলোসিটি কোনো চেঞ্জ হয় নাই। ব্যাপারটা বুঝতে পারছি? স্টিল আপনার এই কেসে কি আপনার এ পয়েন্টের জন্য একটা ইনস্ট্যান্টানিয়াস ভেলোসিটি আছে, ও পয়েন্টের জন্য একটা ইনস্ট্যান্টানিয়াস ভেলোসিটি আছে, জাস্ট বিকজ যেহেতু সে ইউনিফর্ম ভেলোসিটিতে যাচ্ছে, তাই ও পয়েন্টের ইনস্ট্যান্টানিয়াস ভেলোসিটি ইজ ইকুয়ালস টু এ পয়েন্টের ইনস্ট্যান্টানিয়াস ভেলোসিটি। বাট যদি সিচুয়েশনটা এরকম না হইতো, যদি সিচুয়েশনটা এরকম হইতো যে ও পয়েন্টে একটা অবজেক্ট আছে, এ পয়েন্টে একটা অবজেক্ট আছে, ভেলোসিটি ইউ, ভেলোসিটি ভি, এটা টাইম ইকুয়ালস টু টি ইকুয়ালস টু 0, ধরেন এটা টাইম ইকুয়ালস টু টি ইকুয়ালস টু 10 সেকেন্ডস লাগছে, আমি আমার গ্রাফ আঁকছি, মানে সরি গ্রাফ আঁকার জন্য ডেটা শিট নিছি, ডেটা শিটে টাইম এখানে সেকেন্ডসে, ভেলোসিটি এখানে মিটার পার সেকেন্ডে, 0 সেকেন্ড দেখলাম ভেলোসিটি 2, 1 সেকেন্ডে দেখলাম ভেলোসিটি 4, 2 সেকেন্ডে দেখলাম ভেলোসিটি 6, এরকম করতে করতে 10 সেকেন্ডে গিয়ে আমি দেখলাম ভেলোসিটি হচ্ছে গিয়ে মনে করা হয়ে গেছে 12, দেখলাম। তো তখন কিন্তু আমার জন্য ইউ ইজ নট ইকুয়ালস টু ভি। আমি অনলি অ্যান্ড অনলি ওয়েন আমার পুরো ঘটনাটা শেষ হয়েছে তখনই বুঝতে পারবো যে আমার ভেলোসিটি কি আদৌ চেঞ্জ হয়েছিল নাকি উইথ টাইম ফিক্স ছিল, তাই না? বাট স্টিল দুই কেসের ক্ষেত্রেই ও পয়েন্টের জন্য আমার ভেলোসিটি ইউ যেটা বলতেছে এটাকে আমি ও পয়েন্টের, এখানেও কি আমার ও পয়েন্টের জন্য যে ভেলোসিটি ইউ সেটাকে আমরা ইউ কে ও পয়েন্টের জন্য ইনস্ট্যান্টানিয়াস ভেলোসিটি নামে রাখতে পারি, তাই না? দুইটা কেসের মধ্যে ডিফারেন্স হচ্ছে এটাই, এটাতে আমার ইউ ইকুয়ালস টু ভি, আর এটাতে আমার ইউ নট ইকুয়ালস টু ভি। বুঝতে পারছি? সো আমি যদি এখন বলি যে এখানে আমার, ধরেন আপনি চিন্তা করেন এই জায়গায় আপনি যদি বলেন এক্সেলারেশন ইকুয়ালস টু ভি বাই টি, যেটা আমি সাধারণত বলে আসার চেষ্টা করি এক্সেলারেশন ইকুয়ালস টু ভি বাই টি, আপনি এখানে চিন্তা করেন তাহলে এই পয়েন্টের জন্য এক্সেলারেশন কত হবে? 12/10, তাই না? which is 1.2, বাট অ্যাকচুয়ালি কি 1.2? এটার এক্সেলারেশন কি 2 পাবো না? আপনি চিন্তা করতেন 2 কিভাবে পাবো? 4 - 2 ডিভাইডেড বাই 1 - 0। আমার সবসময় কি করতে হবে? চেঞ্জ নিয়ে কাজ করতে হবে, তাই না? তো দিস ইজ ওয়াই আমি বলছি যে এক্সিলারেশনকে অনেক সময় আমরা মনের ভুলে ভেলোসিটি বাই টাইম বলে ফেলি, লিখে ফেলি, এটা লেখা যাবে। এক্সিলারেশন সবসময় কি? চেঞ্জ ইন ভেলোসিটি ওভার আ সার্টেন পিরিয়ড অফ টাইম, নেভার ভেলোসিটি বাই টাইম। অনেক জায়গায় আমি দেখেছি বা ইনফ্যাক্ট গাইডগুলো তো লেখা আছে, এই যে স্পেশালি ডিমেনশন ইকুয়েশন গুলো লেখার সময় ওরা লেখা এক্সিলারেশন ইকুয়ালস টু ভেলোসিটি বাই টাইম, কখনো না। আবার এক্সিলারেশনের ডেফিনিশনের সমস্যা আছে, বইগুলোতে গাইডগুলোতে লেখা আছে the rate of change of velocity with respect to time is acceleration, ভুল কথা। the rate of change of non-uniform velocity with respect to time। আপনি যদি নন ইউনিফর্ম কথাটা অ্যাড না করেন তার মানে কি আপনি স্বীকার করছেন ইউনিফর্ম ভেলোসিটিও চেঞ্জ হতে পারে, যেটা তো লজিককে কন্ট্রাডিক্ট করে ফেলে না? আমার ইউনিফর্ম ভেলোসিটি কখনো চেঞ্জ হয় না, আর ইউনিফর্ম ভেলোসিটির জন্য এক্সেলারেশন পাই আমি না। অনেক বইয়ে লেখা আছে, অনেক গাইডেও লেখা আছে যে ইউনিফর্ম ভেলোসিটিতে চলতে থাকা একটা অবজেক্টের এক্সেলারেশন হচ্ছে 0। দেখবেন অঙ্ক করার সময় এরকম মানুষ ফর্মুলা বসাই না, ইউনিফর্ম ভেলোসিটির জন্য ওর এক্সেলারেশন বলে কোনো মেজারমেন্ট আনবেই না। 0 আসা এবং মেজারমেন্টের এক্সিস্টেন্স না থাকা দুটো দুই জিনিস। এক্সাম্পল দিই, মনে করেন আপনার কাছে জীবনে কখনো কোনো টাকা পয়সা ছিল না, তো আপনার কাছে টাকা পয়সার অস্তিত্ব নাই। আর একটা কথা হচ্ছে আপনার কাছে একটু আগে 10 টাকা ছিল, এসে 10 টাকা নিয়ে গেছে, আপনার কাছে কত টাকা আছে? দুটো দুই জিনিস, আমি কি বুঝাইতে পারছি? আমি জানি না আসলে বুঝতেছেন কিনা, বাট মানে দুটা কমপ্লিটলি দুরকম ধারণা, যে এক জায়গায় আমার একটা মেজারমেন্টের কোনো এক্সিস্টেন্স বা অস্তিত্ব আসার কথা না, আরেক জায়গায় ধরেন একটা অবজেক্ট ইন মোশন, ও 5 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে যাচ্ছিল, কিছুক্ষণ পর আমি ওকে ব্রেক টিপে থামাই ফেলছি, রাইট নাও ওর ভেলোসিটি কত? 0। আমি তার মানে কি কখনোই বলতে পারি না যে এই যে অ্যাট এ রেস্ট অবজেক্টটা এখন আছে, রাইট নাও আছে, ও একটু আগেও অ্যাট এ রেস্ট ছিল, ছিল না, ও একটু আগে মুভিং ছিল, আমি ওকে কোনোভাবে থামাইছি বলে ওর ভেলোসিটি এখন 0 হয়েছে। বাট যেই অবজেক্টটা শুরু থেকে, যেমন সকাল থেকে মনে করেন আমি এখন পর্যন্ত ডাস্টার টাচ করি নাই, তাহলে ওই ডাস্টারের ভেলোসিটি তখনও কত ছিল? 0। এখনো কত? 0। তাহলে এর ভেলোসিটি আছে নাকি নাই এই কথাটা আসাই কি লজিক্যাল? তো মুভ করে নাই। বাট আমার মোবাইল, যেহেতু আমি মুভ করছি, দ্যাট মিন্স আমার মোবাইল ফোনটা মুভ করছে। সো ওর ভেলোসিটি কত? তা আসা লজিক্যাল। ওর ভেলোসিটি কত কোয়েশ্চেনটা আসা লজিক্যাল।
ফর এবং ফর সিমিলার রিজনস এই রুমের মধ্যে যখন আপনারা আসছেন বা ক্লাসে আমি আসি নাই, ভাইয়া আপনি এখন কোথায় আছেন? এই কোয়েশ্চেনটা ভেরি লজিক্যাল। বাট ভাইয়া আমাদের হোয়াইট বোর্ডটা কোথায় আছে? আনলেস কেউ এটা চুরি করে নিয়ে যায় রাতের বেলা, ওর মুভমেন্টের কোনো সম্ভাবনা নাই। আমি কি ডিফারেন্সটা বুঝাইতে পারছি? তো দিস ইজ ওয়াই এরকম একটা এমসিকিউ ঢাকা বোর্ডে নাকি সিলেট বোর্ডে একবার আসছিল, যে ফর অ্যান অবজেক্ট ইন ইউনিফর্ম এক্সিলারেশন which of the following is correct? এক নাম্বার দেওয়া আছে s equals to, sorry, for an object in uniform velocity which of the following is correct? এক নাম্বার ইকুয়েশন হচ্ছে s equals to vt, নাম্বার 2 ইকুয়েশন হচ্ছে s is equals to u plus v divided by 2 into t, and number 3 ইকুয়েশন হচ্ছে s is equals to ut plus half of at square. অপশন এ তে আছে নাম্বার 1, অপশন বি তে আছে নাম্বার 2 এন্ড নাম্বার 3, অপশন সি তে আছে 1 2 এন্ড 3, অপশন ডি তে মনে করেন আরো কিছু একটা আছে। ম্যাক্সিমাম ছেলেপেলে দেখাইছে অপশন সি, বাট হুইচ ইজ এ রং অ্যান্সার। কারণ যদি কোয়েশ্চেন আপনাকে বলে দেয় ফর ইউনিফর্ম ভেলোসিটি only one option is correct, that is s equals to vt, যেই অবজেক্টটা ইউনিফর্ম এক্সিলারেশনে নাই অথবা কোনো সর্ট অফ ভেলোসিটি চেঞ্জ হয় না, তার মধ্যে ইউ আর ভি দুটো ডিফারেন্ট ভেলোসিটি আনার কোনো লজিক নাই, আর এক্সিলারেশন তো আসবেই না। বাট যারা 1 2 3 দেখাইছে, ইনফ্যাক্ট অনেকগুলো টেস্ট পেপারেও অপশন দেওয়া 1 2 3, ওদের লজিক হচ্ছে যদি ইউনিফর্ম ভেলোসিটি হয় তাহলে ইউ ইকুয়াল টু ভি, যদি আপনি এই ইকুয়েশনে বসান তাহলে উপরে কি 2v/2 থাকে না, 2 2 কাটাকাটি করে ইকুয়েশন কত আসে? s equals to vt। আবার আপনি এখানে আসেন s equals to ut plus half at স্কয়ারে, যদি আপনার ইউনিফর্ম ভেলোসিটি হয় তাহলে u equals to কত? v, তাহলে এখানে v বসবে, আর হাফ এটি a তো 0, এটা তো চলেই যাবে। ওদের লজিক হচ্ছে ইউনিফর্ম ভেলোসিটি হলে আপনি যেভাবেই কাজ করেন না কেন ইকুয়েশন সবগুলো কি হয়? s equals to vt হয়, তাই তিনটাই কারেক্ট। ভুল কথা। আপনি এক্সিলারেশন তখন আনতে পারেন যখন ওর ভেলোসিটি চেঞ্জের কোনো সুযোগ আছে। যদি আপনাকে কোয়েশ্চেনে বলে দেয় ইউনিফর্ম ভেলোসিটি, তাহলে ওখানে এক্সিলারেশন আসার মানে মেজারমেন্টটা আসারই কোনো সুযোগ নাই। বা একটা ভেলোসিটিকে আপনি ইনিশিয়াল ভেলোসিটি বলবেন, আরেকটা ভেলোসিটিকে আপনি ফাইনাল ভেলোসিটি বলবেন, এটার কোনো লজিক নাই। হুইচ ইজ বাই এই দুটো ইকুয়েশন সারাসারি বাদ, বলা যাবে না। অনলি একটা অপশন ইজ কারেক্ট, হুইচ ইজ s ইকুয়ালস টু ফিট। বুঝতে পারছেন? এই জন্য না ডেফিনিশনের প্রতি একটু নজর বেশি দিতে হয়, যে আসলে আমরা যেই কোয়ান্টিটি গুলো কিনে কথা বলছি সেই কোয়ান্টিটিটা কখন মেজারেবল আর কখন মেজারেবল, এটার জন্য অনেক সময় ভুল হয়। এনিওয়েজ অনেক দূরে চলে গেছে, আমরা ডিমেনশনে ছিলাম, আমরা আসলে ফোর্সের ইকুয়েশনকে ইয়ে করছিলাম, মানে এক্সপ্লেইন করছিলাম। আমরা বলছিলাম যে ফোর্স ইকুয়ালস টু মাস টাইমস এক্সিলারেশন, ম্যাসকে আমরা ক্যাপিটাল এন দিয়ে প্রকাশ করেছি, আর এক্সিলারেশনকে আমরা বলছিলাম যে চেঞ্জ ইন ভেলোসিটি, যেটাকে আমরা একবার ডেল্টা ভি বললাম, ওভার কত টাইম। সো টাইমকে লেটস সে আমরা ক্যাপিটাল টি দিয়ে এক্সপ্রেস করলাম। আবার চেঞ্জ ইন ভেলোসিটি, এই চেঞ্জ ইন ভেলোসিটিকে আপনি কিভাবে এক্সপ্রেস করবেন? চেঞ্জ ইন পজিশন ওভার টাইম, মানে ভেলোসিটি ইজ অলওয়েজ মানে ডিসপ্লেসমেন্ট বাই টাইম, তাই না? সো এম ইনটু টাইমটি লিখে দিতে থাকুক, উপরে আমি বলবো ডিসপ্লেসমেন্ট ডিভাইডেড বাই টাইম, তাই বলবো না? ওকে, এখানে এম রাখলাম, ঠিক আছে। টাইমের জন্য আরেকটা টি বসালে নিচে টি স্কোয়ার চলে আসে, রাইট? আর ডিসপ্লেসমেন্ট বলতে কি আমরা পারপেন্ডিকুলার লেন্থ বিটুইন ইনিশিয়াল পজিশন এন্ড ফাইনাল পজিশন, তাই বুঝি না? সো ডিসপ্লেসমেন্ট ক্যালকুলেট করা মানে আসলে কি ক্যালকুলেট করা? লেন্থ ক্যালকুলেট। সো লেন্থকে যদি আমরা ক্যাপিটাল এল দিয়ে এক্সপ্রেস করি, তাহলে ফোর্সকে আমরা এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু, এরকম একটা কি বলবো সাংকেতিক সাইনে বা সিম্বলিক মিনিং নিয়ে আসতে পারি না? এই সিম্বলিজম আনার কারণটা কি? কারণটা হচ্ছে আপনি মনে করেন এমন একটা জাতির কাছে গেছেন যারা ফোর্স মানে ইংরেজি বুঝে না, বাংলা বুঝে না, আপনি ওরা ফোর্স বলেন বল বলেন, বুঝায় লাভ নাই। বাট ও এইটুকু চিনে যে আপনি যা ক্যালকুলেট করার কথা বলতেছেন সেই ক্যালকুলেশনের জন্য আপনার কোন কোন ফান্ডামেন্টাল কোয়ান্টিটি দিয়ে এক্সপ্রেস করতে হয়, সে জানে এম কি এল কি টি কি। সো আপনি যদি ওকে জাস্ট এম এল টি ইনভার্স টু দিয়ে বলে দেন,
ওকে আপনি বুঝাইতে পারবেন যে আসলে আপনি ফোর্স মেজার করতে, right? So this type of equations help you to communicate across borders or across languages. জি, বলেন কোনটা লাস্টের? এটা এইটা ওই যে আমরা ডিসপ্লেসমেন্ট ওভার টাইমে ছিলাম না, টাইমের এই টিটাকে যদি আমরা আরেকটা বড় হাতে টি দিয়ে এক্সপ্রেস করি তারপর নিচে নিয়ে আসি তাহলে টি ইন্টু টি হয়ে যায় না? সো ওই জন্য টি স্কোয়ার। তাহলে উপরে থেকে ডিসপ্লেসমেন্ট, নিচে থেকে টি স্কোয়ার। আর ডিসপ্লেসমেন্টকে আমরা বললাম যেহেতু ডিসপ্লেসমেন্ট মানে কি, দুটা পয়েন্ট, একটা ইনিশিয়াল পজিশন একটা ফাইনাল পজিশন, এই দুটার মাঝখানে কি পারপেন্ডিকুলার লেন্থই হচ্ছে গিয়ে ডিস্টেন্সটা, মানে ডিস্টেন্স মানে সরি ডিস্টেন্স বলেন ডিসপ্লেসমেন্ট বলেন দুইটাই কি আমরা আসলে লেন্থ ক্যালকুলেট করি না? সো ডিস্টেন্স মাপা মানে কি বা ডিসপ্লেসমেন্ট মাপা মানে কি লেন্থ মাপা। সো দ্যাটস ওয়াই আমি ওইটার ফান্ডামেন্টাল কোয়ান্টিটি এল দিয়ে এক্সপ্রেস করে ফেললাম। তাহলে এম ইন্টু এল বাই টি স্কোয়ার, ওইটাকে আমরা যদি এক্সপোনেন্ট এক্সপ্রেস করি তাহলে এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু থাকে। তার মানে ফোর্সের জন্য আমরা এমন একটা ইকুয়েশন পাচ্ছি যে ইকুয়েশনের মধ্যে ইকুয়েশনটাকে আমরা কি করেছি, তার ফান্ডামেন্টাল কোয়ান্টিটিতে ডিভাইড করে নিয়ে এসেছি এবং তারপর প্রত্যেকটা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি মাল্টিপ্লিকেশনের ফর্মে আছে নাকি ডিভিশন ফর্মে আছে সেটা তার এক্সপোনেন্ট বা পাওয়ার দিয়ে বোঝাচ্ছে, রাইট? এইটাই হচ্ছে এক্সপ্রেস করা বা ডিমেনশন ইকুয়েশনে একটা ডিরাইভড কোয়ান্টিটিকে এক্সপ্রেস করা। কোনটা মাল্টিপ্লাই হবে না? এটা? হ্যাঁ হ্যাঁ, এখানে মাল্টিপ্লাই হবে, আমি একটু দেইনি আর কি। বুঝতে পেরেছি। তো ডিমেনশন এর ফার্স্ট সিগনিফিকেন্স কি? টু কমিউনিকেট অ্যাক্রস বর্ডার্স ফার্স্ট অফ অল। সেকেন্ড অফ অল, যদি আপনার কাছে আমি একটা আননোন ডিরাইভড কোয়ান্টিটি নিয়ে আসি, দেখেন আমরা শুরুতেই বলেছিলাম যখন ওই ফিজিক্যাল কোয়ান্টিটি গুলো পড়িয়েছি যে ফান্ডামেন্টাল কোয়ান্টিটিজ আর ফাইনাইট ইন নাম্বারস, কয়টা? সাতটা। বা ডিরাইভড কোয়ান্টিটিজ আর ইনফাইনাইট, আমার ইচ্ছা মতো আমি ডিরাইভড কোয়ান্টিটি বানাতে পারি। সো আমি আজকে একটা নতুন ডিরাইভড কোয়ান্টিটি বানাই না, কথার কথা আমার সুবিধার জন্য, বাট আপনার সাথে আমার কমিউনিকেট করতে হবে, আপনাকে আমার বুঝাইতে হবে যে এই ডিরাইভড কোয়ান্টিটি আপনি কেমনে মাপবেন, রাইট? তো ওই কেমনে মাপবেন এটা বোঝানোর জন্য আমি কি করব, আমার ডিরাইভড কোয়ান্টিটিটা মাপার জন্য কতগুলো ফান্ডামেন্টাল কোয়ান্টিটির হেল্প লাগতেছে, সেই ফান্ডামেন্টাল কোয়ান্টিটি গুলোকে আমি মাল্টিপ্লাই করতেছি নাকি ডিভিশনে রাখতেছি সেটা আপনাকে আমি বুঝাইতে চাই। সো দ্য মোস্ট সিম্পল ওয়ে আই ক্যান ডু ইট ইজ ইন বাই এক্সপ্রেসিং ইট ইন ডিমেনশনস। ঠিক আছে? পরীক্ষায় আপনাদের ডিমেনশনস কিভাবে আসবে? আপনাদেরকে বলবে ফর এক্সাম্পল v is equals to u plus at, এই যে ইকুয়েশনটা আছে এই ইকুয়েশনটা যে কারেক্ট সেটা প্রুফ করে দেয়। ডিমেনশন অ্যানালাইসিস হেল্পস আস প্রুভ ইকুয়েশনস। কিভাবে? এটা তো আপনারা জানেন ইকুয়েশনস অফ মোশনের ফার্স্ট ইকুয়েশনটা, যেটা এক্সেলারেশন ডেফিনিশন থেকে আসে। জানেন না কিভাবে আসে? ওই যে আমরা জানি acceleration কত, ক্রস মাল্টিপ্লাই করলে আমরা বলতে পারি at equals to v minus u, আবার এখান থেকে বলতে পারি প্লাস। আমাকে একটু বলেন এই ইকুয়েশনের মধ্যে কয়টা টার্ম আছে? তিনটা। অ্যালজেব্রিক এক্সপ্রেশনে টার্ম তাদেরকে বলে যারা প্লাস বা মাইনাস দ্বারা সেপারেটেড। ওই যে হায়ার ম্যাথস চ্যাপ্টার 2.1, ওখানে মনে হয় অ্যালজেব্রিক ইকুয়েশনে ওই যে পলিনোমিয়ালস আছে না, ওই পলিনোমিয়ালস এর মধ্যে এবং জেনারেল ম্যাথও বোধহয় 2.1 এ অ্যালজেব্রিক এক্সপ্রেশনে ইকুয়েশন কোনটা যেগুলো প্লাস মাইনাস আর ইকুয়াল সাইন দিয়ে এক্সপ্রেস করে, এগুলো হচ্ছে ইকুয়েশন। ইকুয়েশনের মধ্যে টার্ম হচ্ছে তারা যাদেরকে আমি প্লাস বা মাইনাস দিয়ে সেপারেট করছি। সো আমার এখানে প্লাস বা মাইনাস দিয়ে সেপারেটেড আছে তিনটা, একটা হচ্ছে ভি, একটা হচ্ছে ইউ আর একটা হচ্ছে, এই তিনটা হচ্ছে আমার টার্ম। এই তিনটা টার্মের মধ্যে কয়টা কোয়ান্টিটি আছে? তিনটা। একটা হচ্ছে ভেলোসিটি, বিকজ এটা ইনিশিয়াল ভেলোসিটি আর একটা ফাইনাল ভেলোসিটি, বাট বোথ আর ভেলোসিটিস। এ কি? এক্সেলারেশন। টি কি? টাইম। সো এখানে কয়টা কোয়ান্টিটি আছে? তিনটা। এন্ড দ্যাট ইজ ওয়াই অনেক সময় এই বলা হয় রিলেশনশিপ বিটুইন ভেলোসিটি, acceleration and time. আচ্ছা, সো আপনাকে বলবে কি পরীক্ষায় ডিমেনশন অ্যানালাইসিস করে আপনি প্রুফ করে দেন যে v is equals to u plus at ইকুয়েশন ইজ এ কারেক্ট ইকুয়েশন। সো হোয়াট ইউ ডু ইজ ইউ সে যে এই ইকুয়েশনে মোট তিনটা টার্ম আছে, লেফট হ্যান্ড সাইডে আছে একটা টার্ম which is v, and right hand side আছে কয়টা টার্ম? দুইটা।
একটা হচ্ছে ইউ আর একটা হচ্ছে এটি। এখন ভি যেহেতু ভেলোসিটি, ভেলোসিটির জন্য ডিমেনশন ইকুয়েশন হচ্ছে এলটি ইনভার্স ওয়ান। এটা তো জানেন, ভেলোসিটি ইকুয়ালস টু হচ্ছে চেঞ্জ ইন পজিশন বাই টাইম বা ডিসপ্লেসমেন্ট বাই টাইম। ডিসপ্লেসমেন্ট হচ্ছে এল, টাইম নিচে টি, সো এলটি ইনভার্স ওয়ান। আবার রাইট হ্যান্ড সাইডের জন্য যে ইউ যে টার্মটা, তার জন্য আপনার ডিমেনশন কত? এলটি ইনভার্স ওয়ান, রাইট? বিকজ ইটস এ ভেলোসিটি। আর যে থার্ড যে টার্মটা আছে, থার্ড টার্মটা হচ্ছে এক্সেলারেশন আর টাইমের প্রোডাক্ট, তাই না? সো আপনি যদি থার্ড টার্মের ডিমেনশন বের করতে চান, আপনাকে কি করতে হবে? আপনাকে আগে এলটি ইনভার্স টু এক্সেলারেশনের ডিমেনশনটা লিখতে হবে। প্রোডাক্ট আকারে কি আছে? টাইম আছে। এলটি ইনভার্স টু ইনটু টি ইকুয়ালস টু এলটি ইনভার্স ওয়ান, রাইট? তারপর আপনি বলবেন ফ্রম দি অ্যাবাভ ডিসকাশন অর অ্যাবাভ blah blah, we can see all the terms in both sides of the equation have the same dimension, that is LT inverse 1, which reflects that the equation is correct. একটা ইকুয়েশন তখনই কারেক্ট হবে যদি ইকুয়েশনের বোথ সাইডে সবসময় হোমোজিনিয়াস কোয়ান্টিটি থাকে। আপনারা কি হোমোজিনিয়াস কোয়ান্টিটি কথাটার অর্থ বোঝেন? আচ্ছা, হোমোজিনিয়াস বলতে আমরা বুঝি সেম অফ আ কাইন্ড ওয়ান। যদি আপনার বাম পাশে ভেলোসিটি থাকে, ডান পাশেও সবাই ভেলোসিটি হইতে হবে। আরেকটা এক্সাম্পল দেখাই। s is equals to ut plus half of at square। এখানে কয়টা টার্ম আছে? তিনটা টার্ম আছে। একটা হচ্ছে s লেফট হ্যান্ড সাইডে, আর রাইট হ্যান্ড সাইডে দুইটা, একটা হচ্ছে ut, এখানে এই তিনটা টার্মের মধ্যে কয়টা ইকুয়েশন, কয়টা কোয়ান্টিটি আছে? চারটা কোয়ান্টিটি কিভাবে? একটা হচ্ছে s, একটা হচ্ছে u ভেলোসিটি, একটা হচ্ছে টি টাইম, আর একটা হচ্ছে এ এক্সেলারেশন। সো চারটা কোয়ান্টিটি আছে। বাট এখানে where it gets interesting is এটাকে চারটা টার্ম বা চারটা কোয়ান্টিটি থাকার পরেও আমরা এটাকে ডাকি রিলেশনশিপ বিটুইন ডিসপ্লেসমেন্ট এন্ড টাইম। আমরা এই রিলেশনশিপে এক্সিলারেশন কথা বলি না সাধারণত। একবার যখন আপনার অবজেক্ট মুভমেন্ট শুরু করে, ইনিশিয়াল টাইমটা কি রেকর্ড হয়ে গেছে না? সো দ্যাট মিন্স ইনিশিয়াল পজিশন কি ফিক্সড হয়ে গেছে। ও যতই সামনে যাক ইনিশিয়াল পজিশনটা চেঞ্জ হবে। সো ইনিশিয়াল পজিশনে যে ভেলোসিটি আপনি অলরেডি খাতায় লিখে ফেলছেন ওটা চেঞ্জ হবে। which is why most of the cases এই ইনিশিয়াল যে ভেলোসিটি একবার যদি মুভমেন্ট বা মোশন শুরু হয়ে যায়, ইনিশিয়াল ভেলোসিটি বিকামস আ ভ্যারিয়েবল। আপনি যদি বলতে গিয়ে 10 সেকেন্ড অ্যালাউ করেন, তাহলে আপনার অবজেক্ট যেই পজিশনে যাবে বা যেই ডিসপ্লেসমেন্ট হবে, 20 সেকেন্ড পর তো সেম ডিসপ্লেসমেন্ট হবে না, হবে? So this is why s is considered a variable and t is also considered a variable. ঠিক আছে? এক্সিলারেশন আমাদের এসএসসি সিলেবাসে কনস্ট্যান্ট করে ফেলে, ইউনিফর্ম এক্সিলারেশন বলে। ইন্টারমিডিয়েটে উঠলে দেখবেন যে এক্সিলারেশন আর কনস্ট্যান্ট থাকে না, ওটাকেও ভ্যারিয়েবল হিসেবে আমরা চিন্তা করি। আমরা মোস্টলি এই যে এসএসসি বা আপনাদের 9-10 লেভেলে 3 ভ্যারিয়েবল ইকুয়েশন সলভ করেন না হাইয়েস্ট। ওই যে হায়ার ম্যাথে গেলে দেখবেন চ্যাপ্টার 8 বা চ্যাপ্টার 9 এ আছে, যেখানে এক্স আর ওয়াই দুইটা ভ্যারিয়েবল আছে, দুইটা ভ্যারিয়েবলের ইকুয়েশন সলভ করতে হয়। অথবা ম্যাক্সিমাম আপনাদের জেনারেল ম্যাথে এক্স স্কোয়ার মানে কোয়াড্রেটিক ইকুয়েশন যেগুলো, ওগুলো সলভ করতে হয়। বাট এক্স কিউবের ইকুয়েশন আপনাদেরকে সলভ করতে হয়। যখন আপনারা ইন্টারমিডিয়েট উঠবেন তখন এই পলিনোমিয়াল, এক্স কিউবের পলিনোমিয়াল, এক্স টু দি পাওয়ার 4 এর পলিনোমিয়ালের সলভ আসে, বা এক্স ওয়াই জেড তিনটা ভ্যারিয়েবল থাকে সলভ করতে হয়, সেগুলো আসে। তো তখন আমরা তিন রকম ভ্যারিয়েবল ইকুয়েশনে ডিল করি। ফর নাও আমরা সাধারণত মোস্টলি দুটো ইকুয়েশন মানে দুটো ভ্যারিয়েবল নিয়ে ডিল করি, দ্যাটস ওয়াই। আর এক্সেলারেশনটাকে বলা হয় বিকজ এক্সেলারেশন ইজ অলসো সাবজেক্টেড টু বি, ঠিক আছে? বাট একবার যখন অবজেক্ট মোশন শুরু করে দেয়, ওর ইনিশিয়াল ভেলোসিটি আর কখনোই চেঞ্জ করা যায় না। সেই মুঝে আমরা ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস টোয়াইস এস আরেকটা ইকুয়েশন আছে না, এই ইকুয়েশনের ক্ষেত্রে আমরা বলি এটাকে
রিলেশনশিপ বিটুইন না, আচ্ছা বারবার বিটুইন বলতে আপনারা কি আমাকে শুধরাই দিচ্ছেন না? কি হবে বলুন তো এখানে? অ্যামাং হবে, ইয়েস। রিলেশনশিপ অ্যামাং, রিলেশনশিপ। ভাইয়া আমি কিন্তু অনেক ভুল বলতে পারি, ইচ্ছায় অথবা অনিচ্ছায় ভুল বলে ফেলি, আমাকে প্লিজ শুধরাই দিও, ঠিক আছে? ইউ ক্যান কোয়েশ্চেন মি। আগের ক্লাসেও বলেছি, এখনো বলছি, আপনারা আমার ভুল ধরতে পারেন, আমি মাইন্ড করবো না। আপনারা আমাকে কোয়েশ্চেন করতে পারেন, আমি বিরক্ত হব না ইনশাআল্লাহ, ঠিক আছে? তো কোনো ডাউট আসলে বলবেন। রিলেশনশিপ অ্যামাং, এটাকে বলবো ভেলোসিটি, এক্সিলারেশন অ্যান্ড ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে? এইবার এই যে ইকুয়েশন গুলো আছে, এই ইকুয়েশন গুলো যে ট্রু বা কারেক্ট সেটা প্রুফ করার জন্য আমাদেরকে ডিমেনশন অ্যানালাইসিস দিয়ে প্রুফ করতে বলতে পারে, ঠিক আছে? কিভাবে করবো তো বুঝতেই পারছেন। আমরা বলবো প্রত্যেকটা ইকুয়েশনে, এই ইকুয়েশন নিচেরটাতেও আমার তিনটাই টার্ম আছে, এখানেও আমার তিনটাই টার্ম আছে, লেফট হ্যান্ড সাইডে একটা, রাইট হ্যান্ড সাইডে দুইটা। আমার জাস্ট প্রত্যেকটা টার্মের দেখতে হবে যে ডিমেনশন। যেমন বাম পাশে এটাতে কি এল পাওয়া যাবে, বুঝতেই পারতেছেন, এস ইকুয়ালস টু ইউটির জন্য। আর ইউটিতে আমার কি আসবে, এল টি ইনভার্স ওয়ান ইন্টু টি। সো আলটিমেটলি কত আসবে? এল আসবে। টি মাইনাস ওয়ান প্লাস ওয়ান কাটাকাটি করে যাবে। আবার এই যে এটি স্কোয়ার আছে, এই এটি স্কোয়ারের মধ্যে আপনি যদি করেন এল টি ইনভার্স টু ইন্টু টাইম স্কোয়ার, তাই না? তো টাইম কাটাকাটি করে এখানে কত থাকবে? এল থাকবে। এখানে আমার সবগুলোরই ডিমেনশন হচ্ছে কত? এল, হেন্স দ্য ইকুয়েশন ইজ কারেক্ট। আবার এখানে আসেন ভি স্কোয়ার, ভি স্কোয়ার মানে কত? এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু। ইউ স্কোয়ার মানেও কত? এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু। আর এস মানে, এস মানে হচ্ছে এল টি টু দি পাওয়ার মাইনাস টু, এস এর জন্য এল, দ্যাট মিনস এল স্কোয়ার টি টু দি পাওয়ার। বুঝতে পেরেছি? আমাকে জাস্ট প্রত্যেকটা টার্মিনোলজি এরকম ইকুয়েশন গুলো আলাদা দেখায়, ওকে? কোনো কনফিউশন আছে? কোনো কোশ্চেন আছে? ভেরি গুড। তাহলে আজকে এই পর্যন্তই থাকুক ইনশাল্লাহ। আমার